গল্প উত্তল তরঙ্গ। অন্তিম পর্ব। লেখিকা দিশামণি। নেহা হতবাক চোখে তাকিয়ে থাকে আহিরের দিকে, সে জানে না এখন কি করবে, কি বলবে। নিয়া একবার নেহাও একবার আহিরের দিকে তাকাচ্ছে, এরই মধ্যে হঠাৎ করে আরাব চলে আসায় নেহা নিয়াকে বলে, যাও, তোমার মামার কাছে যাও। নেহা ভদ্র মেয়ের মতো চুপচাপ আরাবের দিকে এগিয়ে যায়। আরাব নেহাকে এভাবে একজন অচেনা পুরুষের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়। সে জিজ্ঞেস করে, এই লোকটা কে নেহা? তুই কি ওনাকে চিনিস? নেহা বলে, উনি আমার পরিচিত। তুমি একটা নিয়াকে নিয়ে যাও। ও তখন ডিসকোন আইসক্রিম খেতে চাইছিল না। ওকে কিনে দাও। আমি ওনার সাথে কিছু কথা বলে আসছি। আরাব ব্যাপারটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নিয়াকে নিয়ে রওনা দেয়। তারা যেতেই নেহা আহিরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, আমার মেয়ের দিকে আপনি যদি নিজের পাপী হাত বাড়ানোর চেষ্টা করেন তাহলে এই হাত আর হাতের জায়গায় থাকবে না। আমাকে ভয় দেখাচ্ছ তুমি? কিসের ভিত্তিতে? কি ক্ষমতা আছে তোমার? একজন নারী, একজন মায়ের ক্ষমতা কত বেশি সেটা আপনি হয়তো জানেন না। তাই আজ থেকে 5 বছর আগে, যাই হোক, যথেষ্ট ক্ষতি করেছেন আমার। নিজের জীবন দিয়েও সেই ক্ষতিপূরণ করতে পারবেন না। তাই আর ক্ষতি করতে আসবেন না। জাহান্নামেও জায়গা পাবেন না তাহলে। বলেই নেহা সামনের দিকে এগিয়ে যেতে নেয়। আহিরও নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। নেহা কিছু বুঝে ওঠার আগে দেখতে পায় চারিদিকে ভয়াবহ ধোঁয়ার কুণ্ডলী। পার্কের আশেপাশে থাকা সমস্ত লোক ছোটাছুটি করতে শুরু করে। নেহা হতবাক চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। তার মাথায় হঠাৎ করে এই চিন্তা আসে যে আরাব তো একটু আগেই নিয়াকে নিয়ে আইসক্রিম কিনতে গেল। ওরা ঠিক আছে তো? ভয়ে নেহার বুক কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে সামনের দিকে দৌড় দিল। একটু সামনে যেতেই দেখতে পেল কয়েকটা ছোট বাচ্চা ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছু সময়ের মাঝে কয়েকজন ছুটে এলো এদিকে। নেহা তাদের সাহায্যে বাচ্চাগুলোকে টেনে তুলল। নেহা জিজ্ঞেস করল, ভাই, এখানে কি হয়েছে কিছু জানেন? হঠাৎ করে একটা বিস্ফোরণের শব্দ শুনলাম, তারপর এই ধোঁয়া কিছু বুঝতে পারছি না। একটা লোক বলে, পাশে একটি কেমিক্যাল কোম্পানিতে বিশাল ব্লাস্ট হয়েছে, সেখান থেকেই বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। কথাটা শুনেই নেহার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে বলে, আমার মেয়ে আর কাজিন ওইদিকে আইসক্রিম কিনতে গেছিল। ওদের কোন খোঁজ পাচ্ছি না। কি বলেন? ওদিকটা তো ধোঁয়ায় পুরো ছেয়ে গেছে, পুরো রাস্তায় আমি অনেক মানুষকে পড়ে থাকতে দেখেছি। কথাটা শুনে নেহা আর অপেক্ষা না করে ওইদিকে যেতে নেয়। এমন সময় কয়েকজন বলে, ওইদিকে যাবেন না, বিপদ হতে পারে। নেহা কারো কথা না শুনে সেদিকে যেতে থাকে। আরাব কোনোরকমে নিয়াকে নিয়ে দূরে একটি নিরাপদ স্থানে আসে। এখানে ধোঁয়া নেই তেমন। নিয়া কান্নারত স্বরে বলে, আম্মু কোথায় মামা? আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। আরাব বুঝতে পারে না সে এখন নিয়াকে কিভাবে বোঝাবে। নিয়াকে আইসক্রিম কিনে দিয়ে আসার সময়ই এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। আরাব নিয়াকে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে আসে। কারণ সে ছোট বাচ্চা। এই বিষাক্ত ধোঁয়ায় তার ক্ষতি হবার সম্ভাবনা বেশি। পাশেই কিছু লোক ছুটে এসেছিল উদ্ধার কাজে। আরাব নিয়াকে তাদেরই একজনের হাতে তুলে দিয়ে বলে, মেয়েটাকে একটু দেখে রাখবেন প্লিজ, ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে ওর মাকে খুঁজতে হবে। অতঃপর সে নিয়াকে বলে, তুমি এখানেই থাকো নিয়ামনি। আমি তোমার আম্মুকে নিয়ে আসছি। বলেই আরাব দৌড় দেয়। নিয়া সেখানেই থাকে। আরাব দৌড়াতে দৌড়াতে পার্কের এরিয়াতে চলে আসে। কিন্তু নেহা তখন সেখানে ছিল না। আরাব নেহার নাম ধরে ডাকতে থাকে। কিন্তু কোন সাড়া পায় না। অন্যদিকে নেহা চলে আসে দোকানপাটগুলোর কাছে, কারণ এখানেই আরাব আইসক্রিম কিনতে এসেছিল। ভিড়ের মধ্যে তার ফোনটাও কোথায় জানি পড়ে গেছে। তাই যোগাযোগেরও কোন উপায় নেই। সেই স্থানে ধোঁয়া বেশি থাকায় নেহার শ্বাসকষ্ট হতে থাকে। তবুও সে অনেক কষ্টে খুঁজে বেড়াতে থাকে আরাভনিয়াকে। রাস্তায় সে অনেক মানুষকে পড়ে থাকতে দেখে। কয়েকজনকে তুলে সে নিরাপদ স্থানেও পৌঁছে দেয়। ততক্ষণে অনেক উদ্ধারকারী টিমও পৌঁছে গেছিল, তারা নেহাকে বলে, দ্রুত এই স্থান ত্যাগ করুন, না হলে আপনারও সমস্যা হবে। আমার মেয়ে আর কাজিন এখানে এসেছিলদের খোঁজ না পেয়ে আমি যেতে পারবো না। কিন্তু এরপর তাদের জোরাজুরিতে নেহাকে পিছু হটতে হয়। সে বাধ্য হয়ে আবার পার্কের কাছাকাছি চলে আসে। হঠাৎ করেই নেহার কানে আসে কেউ ক্ষীণ স্বরে তার নাম ধরে ডাকছে।
নেহা হেল্প। নেহা পেছনে ফিরে তাকায়। রাস্তার পাশেই গাড়িতে বসে ছিল আহির। মনে হয় হঠাৎ ভীষণ পরিমাণ ধোঁয়া গাড়ির ভেতর চলে যাওয়ায় আহির অসুস্থ হয়ে পড়েছে। তবে আহিরের এই অবস্থা দেখে নেহার মনে একটুও খারাপ লাগা কাজ করে না। তার মনে পড়ে যায় 5 বছর আগে এই লোকটার জন্য তাকে কতটা নরকন্ত্রণা ভোগ করতে হয়েছিল। আজ হয়তো লোকটা শেষবার এই শাস্তি পাচ্ছে। নেহা আহিরের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাকে সাহায্য করতে এগিয়ে যায় না সে। মনে মনে বলে, ওনার মতো একজন রেপিস্ট এটাই ডিজার্ভ করে। আইন ওনাকে কি শাস্তি দেবে জানি না, তবে যদি প্রকৃতি ওনাকে এই শাস্তিটা দেন তাহলে ঠিক আছে। ভোগ করুক উনি ওনার শাস্তি। নেহা এবার পার্কের দিকে তাকাতেই দেখতে পায় আরাব ঢুলতে ঢুলতে তার দিকেই এগিয়ে আসছে। নেহা উদ্বিগ্ন হয়ে আরাবের দিকে এগিয়ে যায়। নেহার কাছাকাছি এসেই আরাব ঢলে পড়ে। নেহা আরাবের পাশে বসে বলে, আরাব ভাই তুমি ঠিক আছো তো? আর নিয়া কোথায়? আরাব অনেক কষ্টে বলে, ওকে আমি নিরাপদ স্থানে রেখে এসেছি। এরপর আরাবের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল দীর্ঘ সময় বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থাকায়। নেহার অবস্থাও ধীরে ধীরে খারাপ হচ্ছিল। নেহা আর এক মুহূর্ত অপেক্ষা না করে আরাবকে ধরে এই স্থান ত্যাগ করতে নেয়। আহির ঝাপসা চোখে সবকিছুই দেখে। তার দম্ভে যেন আঘাত লাগে এই দৃশ্যে। আহির বুঝতে পারে, নেহার মনে তার প্রতি ঘৃণা কতটা বেশি, যে এই পরিস্থিতিতেও সে আহিরকে একটু দয়া দেখালো না। ততক্ষণে আহিরের পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছিল। সে আহির আর মুখশ্রী মনে করে। আগে মৃত্যুকে ভয় পেত না আহির। তবে আজ কেন জানি তার মরতে ভীষণ ভয় হচ্ছে। বারবার মনে হচ্ছে তার কিছু হয়ে গেলে তার আহিরার কি হবে। এই মুহূর্তে আহিরের মনে হলো সে যদি নেহাকে আহিরার আসল সত্যটা জানায় তাহলে হয়তো নেহা আহিরাকে অবশ্যই সামলাবে। কারণ নিয়াও তো আহিরের মেয়ে, তাকে যদি নেহা সামলায় তাহলে আহিরাকেও সামলাবে। তাছাড়া আগেও তো একবার আহিরকে তাদের আরেক সন্তানের কথা জিজ্ঞেস করেছিল নেহা। তাই আহির নিজের সর্বশক্তি দিয়ে আবছা স্বরে বলে, নেহা হীরা তো মামে। আহিরের অবস্থা এতই খারাপ হয়ে গেছিল যে সে শব্দটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। তার আওয়াজও অনেক ধীরে বের হচ্ছিল, যা নেহার কান অবধি পৌঁছায় না। ততক্ষণে নেহা অনেক দূরে চলে যায়। এদিকে আহির ধীরে ধীরে ঢলে পড়তে থাকে। জ্ঞান হারানোর আগে সে দেখতে পায় নাতাশা এসে দাঁড়িয়েছে তার সামনে। তার গাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছে নাতাশা। এরপর আহিরের চোখে নেমে আসে অন্ধকার। নেহা আরাবকে সাথে নিয়ে নিরাপদ স্থানে এলো। বিষাক্ত ধোঁয়ার প্রভাবে তাদের দুজনের অবস্থাই কাহিল। নেহাকে আসতে দেখেই নিয়া ছুটে এসে বলল, আম্মু তুমি কোথায় ছিলে? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। নেহা অনেক কষ্টে সামান্য হাসে। আরাব ততক্ষণে ঢলে পড়ে। নেহার নিঃশ্বাসও ক্ষীণ হয়ে আসে। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়। নেহা নিজের জ্ঞান হারানোর আগেও নিয়ার হাত ধরে বলে, নিজের খেয়াল রেখো, একজন ভালো মানুষ হও। এছাড়া আমার আর কোন চাওয়া নেই। নিয়া নিজের মাকে এই অবস্থায় দেখে চুপ থাকতে পারে না। ছোট মেয়েরার চোখে জল চলে আসে। মাকে হারানোর ভয় চেপে বসে বুকের মাঝে। পাশে থাকা কয়েকজন মানুষও তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবে। কিন্তু ছোট নিয়ার কানে সেসব কথা যায় না। সে শুধু নিজের মায়ের অসহায়, নিস্তেজ চেহারার দিকে তাকিয়ে থাকে। নাতাশা আহিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালে এনেই আহিরকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। আহিরের তখনও চেতনা ফেরেনি, তবুও তার অবচেতন মন তখনও জাগ্রত ছিল। অবচেতন মনেও আহির নেহাকে বলার চেষ্টা করছিল, আহিরা তার মেয়ে। সে যেন আহিরার দায়িত্ব নেয়। নিজের জীবনের ক্রান্তিলগ্নে এসে তাকে সেই নেহার কাছেই সাহায্য চাইতে হলো যাকে সে একসময় অসহায় অবস্থায় ফেলে দিয়েছিল। নেহা কেন সাহায্য করবে তাকে? আজ থেকে 5 বছর আগে যখন আহির নেহা ও তার মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছিল তখন কি একবারও তাদের কথা ভেবেছিল? সেদিন তো নেহা ও তার মেয়ের বড় কোন ক্ষতি হয়ে যেতে পারবো। আহির সেসব কিছু ভাবেনি। শুধু নিজের প্রতিশোধের কথাই ভেবেছে। তাই নেহার কাছ থেকে বিন্দুমাত্র সহানুভূতি সে ডিজার্ভ করে না। আহিরের চিকিৎসা চলল কয়েক ঘন্টা। এরপর তার জ্ঞান ফিরল। নাতাশা আহিরের কাছে এসে বলল, তুই ঠিক আছিস আহির? জানিস আমার তোর জন্য কতটা চিন্তা হচ্ছিল।
ভাগ্য ভালো আমি তোর ফোনের লোকেশন ট্র্যাক করে ছুটে গেছিলাম ওখানে। আমার পৌঁছাতে আর একটু দেরি হলে হয়তো আজ তোকে আমি বাঁচাতে পারতাম না। আহির চোখ খুলে চারিপাশে তাকায়। নিজেকে হাসপাতালে আবিষ্কৃত করে সে চমকায়। হয়তো ভেবেছিল চোখ খোলার পর নিজেকে জাহান্নামে দেখতে পাবে, জীবনে তো কম পাপ করেনি। আহির নাতাশাকে বলে, আহিরা আহিরা কই। নাতাশার মেজাজটা গরম হয়ে যায়। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আহিরকে উদ্ধার করলো অথচ আহির জ্ঞান ফিরে আহিরার খোঁজ করছে, যে কিনা তার ব্যাপারে একটুও ভাবে না। নাতাশা তবুও বলল, ও বাসায় আছে। আমি আঙ্কেলকে তোর ব্যাপারে এখনো কিছু জানাইনি। জানালে শুধু শুধু চিন্তা করবে। ডাক্তার বলেছে তুই জলদি সুস্থ হয়ে যাবি। আশা করি 2 দিন পর নির্ধারিত তারিখেই আমাদের এনগেজমেন্ট সম্পন্ন হবে। আহির কিছুই বলল না। তার কেন জানি নেহার কথা মনে পড়ল। নেহা তাকে এই চরম বিপদের মুহূর্তে একা ফেলে গেছিল। একজন মানুষকে কতটা ঘৃণা করছে এত অসহায় অবস্থায় তাকে একা ফেলা যায় সেটাই ভাবতে থাকে আহির। যদিও তার কাছে এটাই কিছু যায় আসার কথা না। কিন্তু আজ কেন জানি সে বিষয়টা হজম করতে পারছে না। সে নেহার সন্তানদের বাবা। তাদের মাঝে একটা বন্ধন তো আছেই। 10 মাস এক ছাদের নিচে ছিল তারা। এসব কিছুর কি কোন মূল্য নেই নেহার কাছে? সেটাই ভাবতে লাগলো আহির। তার মাথা আরো গরম হয়ে গেল যখন মনে পড়ল নেহা তাকে সাহায্য না করলেও ওই আরাবকে সাহায্য করেছিল। নিজের কাঁধে করে তাকে নিয়ে যাচ্ছিল। আচমকা আহিরের মুখবিবর শক্ত হয়। আরাবের প্রতি তার এমনিতেই যথেষ্ট রাগ ছিল। এখন সেই রাগ যেন চক্রবৃদ্ধি হারে বাড়ছিল। নাতাশা আহিরের রাগী চেহারা দেখে বলে, কি হলো আহির? কি ভাবছিস? আহির বলে, ঠিক বলেছিস তুই। এনগেজমেন্ট আর বিয়েটা জলদি সেরে ফেলতে হবে। অতঃপর সে নিজের মনকে বুঝো দিয়ে বলে, ওই নেহা জাহান্নামে যাক, আমার কি? আমাকে নিয়েও যাই ভাবুক, আই ডোন্ট কেয়ার। আমার কাছে ওর কোন গুরুত্ব নেই কন্যা। আসলেই কি নেই? প্রশ্নটা মনে আসতে আহির নিজেকে ধমকায়। আজকের ঘটনার পর সে কিছুতেই আগের মতো স্বাভাবিক গাছারা ভাব দেখাতে পারছিল না। বারংবার নেহার অবজ্ঞার কথা ভেসে আসছিল তার মনে। আহির এটা মানতেই পারছিল না যে নেহা তাকে অবহেলা করে ওই আরাবকে সাহায্য করেছে। এই অনুভূতি সামনে তার জীবনে যে এক বড় প্রভাব ফেলবে তা সহজেই অনুমেয়। আরাবের জ্ঞান ফিরতেই সে নিজেকে আবিষ্কার করল হাসপাতালে। সে দ্রুত উঠে বসে বলল, নেহা। একজন ডাক্তার এগিয়ে এসে বললেন, কাম ডাউন, আপনার চিকিৎসা চলছে। শুয়ে পড়ুন। আরাব বলে, ডক্টর, আমার নেহা কোথায়? নেহা কে? আপনার ওয়াইফ। আরাব থমকে যায়। নত স্বরে বলে, আমার কাজিনোর একটা মেয়ে আছে। আমার সাথেই ছিল। ওহ, আপনি ওই বাচ্চাটার মা কথা বলছেন। উনি পাশের কেবিনেই আছেন। বাচ্চাটা খুব কাঁদছিল। কারো নাম্বারও দিতে পারছিল না। আমাদের এক নার্স সোনাকে সামলাচ্ছে। আরাব বেড থেকে উঠে দাঁড়ায়। ডাক্তার কিছু বলতে গেলে তাকে থামিয়ে দিয়ে বলে, আমি একদম ঠিক আছি ডক্টর। আমাকে আমার কাজিন ও তার মেয়ের কাছে যেতে হবে। ওদের সামলানোর জন্য আমি ছাড়া আর কেউ নেই। ডাক্তার আর আরাবকে থামাতে পারেন না। আরাব বাইরে এসেই দেখতে পায় একজন নার্স ক্রন্দনরত নিয়াকে সামলাচ্ছে। আরাবকে দেখেই নিয়া ছুটে এসে বলে, মামা ওরা আমাকে আম্মুর সাথে দেখা করতে দিচ্ছে না। আমার আম্মুর জন্য খুব চিন্তা হচ্ছে। তুমি প্লিজ ওদেরকে বলো আমাকে যেন আম্মুর সাথে দেখা করতে দেয়। আরাব নিয়াকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি যেভাবে সুস্থ হয়ে ফিরলাম তোমার আম্মুও ঠিক সেভাবেই ফিরবে। এমন সময় একজন ডাক্তার আসেন। আরাব তাকে দেখে এগিয়ে গিয়ে বলে, আমার কাজিন নেহা কেমন আছে? ওনার অবস্থা বেশি ভালো না, ফুসফুসের অনেক বড় একটা অংশ বিষাক্ত ধোঁয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা কিভাবে হতে পারে ডক্টর? ওকে তো দেখে স্বাভাবিক মনে হয়েছিল। এমনকি আমি অসুস্থ হয়ে পড়ায় ও আমায় নিয়ে এসেছিল নিজের কাঁধে ভর করে। শুরুর দিকে ওনাকে স্বাভাবিক মনে হলেও ধোঁয়া ওনার ভেতরে যথেষ্ট প্রবেশ করে ওনার শ্বাসনালীকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। উনি অনেক বেশি সময় ধোঁয়ার মাঝে থাকায় এটা হয়েছে। এরকম রোগীর ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা কম। তবু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আরাব দীর্ঘশ্বাস ফেলে। এর মধ্যে ডাক্তার বলেন, উনি আপনার আর ওনার মেয়ের সাথে কথা বলতে চাইছেন। আপনারা আসুন। আরাব নিয়াকে কোলে নিয়ে চলে যায় নেহার সাথে কথা বলতে।
তাদের দেখেই নেহা নিজের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খোলে। নিয়া কাঁদছিল। নেহা আধো আধো স্বরে বলে, কেঁদো না নিয়ামনি, তোমাকে এখন স্ট্রং হতে হবে। এরপর সে আরাভের দিকে তাকিয়ে আকুতির সাথে বলে, আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখে রেখো আরাব ভাই। তুমি ছাড়া যে ভরসা করার মতো আর কাউকে পাচ্ছি না। আরাব বলে, কিচ্ছু হবে না তোর, তুই একদম ঠিক হয়ে যাবি। নেহার শ্বাসের গতি বাড়ে। ডাক্তার বলেন, আপনারা এখনই কেবিন থেকে বের হন। ওনার অবস্থার অবনতি হচ্ছে, আল্লাহকে ডাকুন। আল্লাহ ছাড়া ওনাকে বাঁচানোর ক্ষমতা এখন আর আমাদের কারণেই। নেহার এই অবস্থা দেখে নিয়া ফুপিয়ে কাঁদছিল। আরাব কোনোরকমে নিয়াকে নিয়ে বাইরে আসে। নেহা তখনও হাসপাতালের বেডে শুয়েছিল। ডাক্তাররা তার চিকিৎসা চলমান রাখলেও কোনো আশা দিতে পারছিলেন না। আরাব নিয়াকে আঁকড়ে বসে ছিল বাইরে। আচমকা আহিরের আগমন ঘটল সেখানে। সে বর্তমানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ফিরছিল। হঠাৎ করেই নেহার কেবিনের সামনে এসে তার পা থেমে গেল। থাই গ্লাসে চোখ যেতেই তার নজরে এলো নেহার মলিন মুখশ্রী। নেহার দিকে তাকাতেই তার নিজের বুকে কেমন জানি ব্যথা অনুভূতি হলো। আগে তো কখনোই নেহার প্রতি করা অন্যায়গুলোর জন্য তার অনুশোচনা হয়নি। বরং তার মনে হয়েছিল, নেহার সাথে সেটাই হয়েছে যা সে ডিজার্ভ করে। কিন্তু আজ কেন জানি তেমনটা হচ্ছে না। বরং আজ নেহার জন্য বুক কাঁপছে আহিরের। একটু করে অনুশোচনা কি জমছে তার মনে। আচমকা একজন ডাক্তার এগিয়ে এসে নেহার কক্ষে প্রবেশ করতে নিল। আহির ডাক্তারকে থামিয়ে দিল, অতঃপর তাকে জিজ্ঞেস করল, নেহা চৌধুরী, ওনার কি অবস্থা এখন? অবস্থা ভালো না, ওনার শ্বাসনালীর অবস্থা ভীষণ বাজে। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি। এখন দেখা যাক ওনাকে সুস্থ করতে পারি নাকি, সবটাই সৃষ্টিকর্তার হাতে। আহির আচমকা হাত মুষ্টিবদ্ধ করে নেয়। নিজের ফোন বের করে কাউকে একটা ফোন করে। অতঃপর বলে, আমি একজন ভালো চিকিৎসকের ব্যবস্থা করছি, যত টাকা লাগে আমি দেব। তবুও যেন ওনার কিছু না হয়। আপনারা নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে ওনাকে বাঁচান। বলেই আহির ঘুমন্ত নেহার দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে পা বাড়ায়। একটু সামনে এগোতেই সে আরাভের কোলে ক্রন্দনরত নিয়াকে দেখতে পায়। এই মাসুম বাচ্চাটাকেই তো আজ থেকে 5 বছর আগে নেহার সাথে রাস্তায় ফেলে দিয়েছিল সে। বাচ্চাটার কি দোষ ছিল? আহিরের মনে ধীরে ধীরে যেন অনুশোচনার বীজ দানা বাঁধছে। নিজের প্রতিশোধের আগুনে যতটা বেপরোয়া হয়েছিল সে এবার হয়তো ঠিক ততটাই দগ্ধ হবার পালা। আহির আর বেশি সময় দাঁড়ালো না। তার খুব ইচ্ছা করছিল ছোট্ট নিয়ার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবার। কিন্তু সেই অধিকার যে সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। তাই দীর্ঘ শ্বাসকে সঙ্গে নিয়ে আহির সামনে এগোতে লাগলো। একটু দূরে যেতেই নাতাশা এসে আহিরের 2 বাহু আগলে ধরল। আহির এতে খানিক বিরক্ত হলো বটে। তবে বেশি কিছু বলল না। শুধু নিজের হাতটা নীরবে সরিয়ে নিল। নাতাশা আহিরকে বলল, তুই এই অবস্থায় একা একা উঠে আসতে গেলি কেন আহির? আমি তো ছিলাম তোকে আনার জন্য। আহির বলল, আমি এতটাও ফুটবল হয়ে পড়িনি যে আমাকে সামলানোর জন্য তোর সাহায্য লাগবে। নাতাশা আহিরের সামনে কিছু বলতে গিয়ে থেমে গেল। মনে মনে বলল, যত জেদ দেখানোর এখনই দেখিয়ে নে আহির। একবার শুধু বিয়েটা হয়ে যেতে দে। তারপর দেখ তোকে কিভাবে আমি নিজের ইশারায় নাচাই। টানা 24 ঘন্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষ চিকিৎসকের চিকিৎসায় নেহা এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। ডাক্তার সাহেব এগিয়ে এসে আরাবকে বলল, পেশেন্টের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক। আশা করি খুব শীঘ্রই উনি আবার সম্পূর্ণ সুস্থ হবেন। আরাব ভীষণ খুশি হয়ে ডাক্তারকে ধন্যবাদ দেয়। বিপাশা চৌধুরী বলেন, যাক, আল্লাহ এই যাত্রায় আমাদের বাঁচিয়েছেন। বাচ্চা মেয়েটাকে অন্তত মাতৃহারা করেননি। ডাক্তার তাদের কিছু ওষুধের প্রেসক্রিপশন আর কিছু পরামর্শ দিয়ে এগিয়ে আসেন। একটু দূর আসার পরেই ডাক্তারের ফোন বেজে ওঠে। তিনি ফোনটা রিসিভ করেন। বিপরীত দিক থেকে আহির উদ্বিগ্ন স্বরে বলে, নেহা চৌধুরী এখন সুস্থ হয়ে গেছেন তো? ওনার আর কোন ঝুঁকি নেই তো? জি, সবটাই আপনার জন্য। আপনি যদি এভাবে একজন সুদক্ষ চিকিৎসক ম্যানেজ না করতেন আর ওনার চিকিৎসার জন্য এত টাকা। ডাক্তার নিজের কথা শেষ করার আগেই আহির বলে, এসব কথা যেন গোপন থাকে। এটা আমার অনুরোধ। আচ্ছা। আহির ফোনটা রেখে দেয়। নেহা সুস্থ হচ্ছে এটা শুনে সে কিছুটা স্বাভাবিক হয়। তার মনের বোঝাটা কিছুটা কমে।
এমন সময় আহিরা এসে আহিরের পাশে দাঁড়ায়। আহির আহিরার দিকে তাকিয়ে বলে, প্রিন্সেস তুমি? আহিরা আহিরের পাশেই সোফায় বসে বলে, তুমি তো এখন আমায় একদম ভুলে গেছো পাপা। পাপা কি তার প্রিন্সেসকে ভুলতে পারে? তাহলে আমাকে এখন একটা গল্প শোনাও, আমি একটা গল্প শুনতে চাই। আহির তখন আহিরার পাশে বসে বলতে শুরু করে, অনেক বছর আগের কথা, এক দেশে ছিল এক রাজকন্যা। সে ছিল রাজার অনেক আদরের, তার জীবন ছিল অনেক আনন্দের। তারপর হঠাৎ একদিন এক রাক্ষস এলো তার জীবনে। সেই রাক্ষস রাজকন্যাকে তুলে নিয়ে গেল রাজপ্রাসাদ থেকে। তুলে নিয়ে গিয়ে তার উপর অনেক অত্যাচার করলো। এরপর রাজকন্যার যখন ফুলের মতো টুকটুকে দুটো বাচ্চা হলো, তখন সে একটা বাচ্চাকে নিজের কাছে রেখে আরেকটা বাচ্চাকে রাজকন্যার সাথে রাস্তায় ফেলে এলো। রাজকন্যা অনেক কষ্টে তার বাচ্চাকে মানুষ করলো। সবাই তাকে অনেক অপমান করলো, অনেক কষ্ট দিল। তবুও সে দমে গেল না। আহিরা সরল মনে বলল, আর রাজকন্যার আরেক বাচ্চার কি হলো? সেই বাচ্চাটাকে রাক্ষস নিজের কাছে রেখে বড় করল। আহিরার মনটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেল। সে বলল, রাক্ষস এটা ঠিক করেনি, তার উচিত ছিল বাচ্চাটাকে তার মার কাছে পাঠানো। মাকে ছাড়া একটা বাচ্চা কখনো ভালো থাকে না। যেমন আমি ভালো নেই। আহিরের বুকে চাপা ক্ষতটা যেন আরো বাড়ে। অনুশোচনার আগুনে এবার ভালোই দগ্ধ হতে থাকে সে। অনেক কষ্টে বলে, তোমার কি মনে হয় প্রিন্সেস? রাজকন্যার কি উচিত কখনো সেই রাক্ষসকে ক্ষমা করা? আহিরা বলে, মোটেই না। ওই মনস্টার ক্ষমার অযোগ্য। রাজকন্যার উচিত তাকে তার পাপের শাস্তি দিয়ে তার বাচ্চাকে নিজের কাছে নিয়ে যাওয়া। তাহলে সবাই ভালো থাকবে। আহির আচমকা আহিরাকে জড়িয়ে ধরে। সে নিজের মনে বলে, হয়তো আমি ভুল করেছি, কিন্তু তার পেছনে কারণ ছিল। এখন নিজের অতীতের জন্য যতই আফসোস করি না কেন, নিজের মেয়েকে আমি হারাতে পারবো না। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার আহিরা। সত্যটা জানতে পারলে ও কখনো আমায় ক্ষমা করবে না। এমনিতেই ওর হৃদয়ে আমার জন্য তেমন অনুভূতি নেই, তার উপর যদি সব জানে তাহলে না, এটা আমি হতে দেব না। ভাগ্য কখনো আমায় সুখী হতে দেয়নি। এবার আমি আমার মেয়েকে নিজের থেকে দূরে যেতে দেব না। তার জন্য যা করা দরকার তাই করব। যদি আরো অন্যায় করতে হয় তো করব। আজীবন নেহার থেকে ওর মেয়ের পরিচয় লুকিয়ে রাখবো আমি। আহিরা শুধু আমার মেয়ে ছিল আর আমার মেয়েই থাকবে। নেহা আধো আধো চোখ মেলে তাকায়। নিজের চোখ খুলতেই সে আরাভনিয়ার কান্নারত মুখশ্রী দেখতে পায়। অক্সিজেন মাস্কটা সরিয়ে আলতো স্বরে বলে, তোমরা চিন্তা করো না, আমি একদম ঠিক হয়ে গেছি। নিয়া নেহার কপালে চুমু খেয়ে বলে, আম্মু তুমি ঠিক হয়ে গেছ? আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। আরাব বলে, এবার তোদের আমাকে আরো বেশি করে আগলে রাখতে হবে। নেহা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরেছে। আরাব বর্তমানে নেহার খেয়াল রাখছে। নিয়াও নিজের মায়ের পাশে বসে থাকছে সব সময়। তার মনের মাঝে একটা ভয় কাজ করে, নিজের মাকে ওই অবস্থায় দেখার পর থেকেই। নিয়া নেহাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো আম্মু? তোমাকে ছাড়া আমি বাঁচব না। নেহা নিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু তার নেহাকে ছেড়ে কোথাও যাব? আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যেতে পারি? মায়ের কথায় কিছুটা স্বস্তি পায় নিয়া। এর মধ্যে আরাব হঠাৎ করে তাদের রুমে এসে বলে, নেহা তোকে একটা ভালো খবর দেয়ার আছে। নেহা আরাবকে জিজ্ঞেস করে, কি ভালো খবর? আরাব নিজের আনন্দ প্রকাশ করে বলে, আসলে আমি তো ঢাকা শহরে গিয়ে অনেক চাকরি খুঁজেছি, কিন্তু এতে বিশেষ কিছু লাভ হয়নি। আমার বয়স হয়ে যাওয়ায় আর তেমন কোন অভিজ্ঞতা না থাকায় ভালো কোন চাকরি পাইনি। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজে যদি ছোটখাটো একটা কিছু করা যায়। তো আমার এক বন্ধু আছে, ও ডেকোরেশনের কাজ করে একটা বড় কমিউনিটি সেন্টারে। ওর সাথে আমি যোগাযোগ করেছিলাম। তুই তো জানিস, আগে থেকে কোথাও কোন অনুষ্ঠান হলে সেসব পরিচালনা করার আমার অভিজ্ঞতা আছে। তো আমার সেই বন্ধু আমাকে সেখানে ম্যানেজিং এর কাজ দিয়েছে। সামনেই একটা বড় এনগেজমেন্ট সেরেমনির দায়িত্ব পড়েছে আমার কাঁধে। কাজটা ভালোভাবে করতে পারলে একটা বড় অ্যামাউন্টের পেমেন্ট পাবো। নেহা খুশি হয়ে বলে, এটা তো অনেক ভালো খবর। নিয়া বলে, মামা ওখানে কি অনেক বড় অনুষ্ঠান হবে? তাহলে তো অনেক মানুষ আসবে আর অনেক মজাও হবে। আমিও ওখানে যেতে চাই। নেহাকে নিয়াকে বাধা দিয়ে বলে, তুমি ওখানে গিয়ে কি করবে? তোমার মামা তো ওখানে নিজের কাজে যাচ্ছে। তুমি গিয়ে শুধু শুধু ওনাকে বিরক্ত করবে।
আরাব নেহার কথায় প্রতিবাদ করে বলে, এভাবে বলছিস কেন ওকে? আমার নিয়ামনিকে ছাড়া কি আমি যেতে পারি? আর শুধু নিয়া কেন, তুইও যাবি আমার সাথে? নেহা আমতা আমতা করে বলে, আমি আমি শুধু শুধু ওখানে গিয়ে কি করব? আমি কোন কথা শুনবো না? তুই এমনিতেই এত বড় একটা অসুস্থতার মধ্যে দিয়ে গেছিস, এখন আমি চাই তুই একটু স্বাভাবিক জীবন কাটা। ওখানে গেলে তোর ভালো লাগবে। নেহা আর আপত্তি করতে পারে না। নিয়াও খুব খুশি হয়। আরাব নেহার দিকে তাকিয়ে বলে, তোকে আর তোর মেয়েকে একটা স্বাভাবিক জীবন আমায় দিতেই হবে। সেটা যে কোনো ভাবেই হোক। এর মধ্যে হঠাৎ রিনা সেখানে এসে বলে, আরাব ভাই, আমাকেও নিন না আপনাদের সাথে। আমিও যাই। আরাব ভ্রু কুঁচকে বলে, তুমি ওখানে গিয়ে কি করবে? কেন? আপনার কাজিন ও তার মেয়ে যদি যেতে পারে তাহলে আমি কেন পারবো না? আরাব আর কিছু বলতে যাবে এমন সময় বিপাশা চৌধুরী এসে বলেন, মেয়েটা যখন যেতে চাইছে তখন ওকেও নিয়ে যা। হাতে হাতে তোকে সাহায্য করে দিতে পারবে। আরাব নিজের মায়ের কথা আর ফেলতে পারে না। অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। এদিকে রিনা বিজয়ী হাসি হেসে বলে, তোমাকে আর ওই নেহাকে আমি কিছুতেই একান্তে সময় কাটাতে দেব না। এই 5 বছর ধরে তোমাকে পাওয়ার জন্য আমি কতই না সাধনা করেছি। কত পাত্রপক্ষকে ফিরিয়ে দিয়েছি। বিনিময়ে তোমাকে যদি নিজের করে না পাই তাহলে আমার জীবনটাই বৃথা। তাই এবার আমাকে নিজের স্বার্থ চরিতার্থ করতেই হবে। নাতাশা একটা পার্লারে এসেছে নিজেকে আরো সুন্দরী ও আকর্ষণীয় করে তোলার জন্য। সাজগোছ শেষে বারবার নিজেকে আয়নায় দেখছে সে। নাতাশার মা নূর বেগম নাতাশার দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়েছিলেন। নাতাশা নিজের মায়ের উদ্দেশ্যে বলে, আমাকে কেমন লাগছে আম্মু? আজ এনগেজমেন্ট সেরেমনিতে সবার দৃষ্টি আমার দিকেই থাকবে তো? নূর বেগম দীর্ঘশ্বাস ফেলে বলেন, সবার দৃষ্টি থেকে কি লাভ? যার জন্য তুই এত কষ্ট করে সাজছিস সে তো তোর দিকে ফিরেও তাকাবে না। আম্মু, এসব বাজে কথা বলো না। আমি যে ভুল কিছু বলছি না সেটা তুইও জানিস। বাদ দাও। বিয়েটা হয়ে যাক। তারপর আহিরকে আমি হাতের মুঠোয় নিয়ে নেব। কিন্তু আহিরের সামনে যদি সব সত্য চলে আসে কখনো, তাহলে কি হবে? কিভাবে সব সত্য ওর সামনে আসবে? তুই কি ভুলে যাচ্ছিস ওই মেয়েটার কথা? নাতাশা হালকা ঢোক গিলে বলে, অতীতের কথা বাদ দাও, ওই মেয়ে এখন অনেক দূরে। ও আর কখনো বাংলাদেশে ফিরবে না। অতীতকে চাইলেই বাদ দেয়া যায় না, নাতাশা। বিশেষ করে সেই অতীত যদি বর্তমানে প্রভাব ফেলার ক্ষমতা রাখে। ওই মেয়েকে তো তুই সেই সময় টাকা দিয়ে মুখ বন্ধ করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলি। তবুও ও কিন্তু তোর সব পাপের সাক্ষী। মৃদুলের মৃত্যু থেকে কিভাবে তুই নেহার বিরুদ্ধে আহিরকে উস্কে দিয়েছিস সবটাই জানে সে। ও যদি কখনো ফিরে আসে তাহলে তাহলে ওকেও আমি নিজের পথ থেকে সরিয়ে দেব। নাতাশার চোখে আগুন জ্বলে ওঠে। পরক্ষণে সে আবার মৃদু হেসে বলে, আমার পথের কাটা ওপরাতে যে আমি কতটা সিদ্ধহস্ত সেটা তুমি খুব ভালো করেই জানো আম্মু। তাই এখন এসব বাজে বকা বন্ধ করো আর চলো আমার সাথে। এনগেজমেন্টের সময় হয়ে যাচ্ছে। আরাব সকাল থেকে কর্মব্যস্ত সময় পার করছে। কমিউনিটি সেন্টারে আজ গাজীপুর শহরের অন্যতম এক বিজনেস টাইকুনের এনগেজমেন্টের আয়োজন চলছে। সেখানেই মনোযোগ দিয়ে কাজ করে চলেছে আরাব। রিনা মাঝে মধ্যে তাকে হাতে নাতে সাহায্য করছে। নেহাও তাকে বার কয়েক সাহায্য করতে চেয়েছিল তবে তার অসুস্থতার জন্য আরাব তাকে কোন কাজ করতে দেয়নি। অগত্যা নেহা ও নিয়া চুপচাপ বসে আছে। রিনা আরাবের দিকে একটা ফুলের তোড়া বাড়িয়ে দিয়ে বলে, আপনার কাজিন আর তার মেয়ে কি এখানে বসে বসে খেতে এসেছে? একটুও কি বিবেক নেই ওদের? আপনি একা একা এত কাজ করছেন আর ওরা। রিনা নিজের কথা শেষ করতে পারে না। তার আগেই আরাব চেঁচিয়ে বলে, তোমাকে এসব বাজে কথা বলার জন্য নিয়ে আসিনি আমি। তোমাকেও কিছু করতে বলিনি আমি। আমার কাজ আমি করে নেব। তোমার যদি ওদের দেখে হিংসা হয় তাহলে নিজেও বসে বসে খাও। নাও লিভ। বলেই আরাব ফুলের তোড়াটা কেড়ে নিয়ে নিজের কাজে মন দেয়। রিনা অপমানিত বোধ করে দূরে গিয়ে চোখের জল মুছতে থাকে। এদিকে নিয়া বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল। তাই সিদ্ধান্ত নিল চারপাশটা একটু ঘুরে দেখবে। তাই সে নেহাকে বলল, আম্মু, আমি একটু চারপাশটা ঘুরে দেখব। নেহা বলে, আচ্ছা দেখো, তবে বেশি দূরে যেও না। মায়ের অনুমতি পেয়ে নিয়া খুশিতে আপ্লুত হয়ে চারপাশটা ঘুরে দেখতে থাকে।
এভাবে আনমনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দৌড়ে আসতে থাকা একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। দুজনেই ব্যথা পায়। আহিরা দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, এই মেয়ে দেখে চলতে পারো না? নিয়া উঠে দাঁড়িয়ে বলে, আমি তো দেখেই চলছিলাম, তুমি দৌড়ে এসে। নিয়া আর কিছু বলবে এমন সময় আহিরা তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে মানে আন্টিও? তখনই আহির সেখানে উপস্থিত হয়ে বলে, কি হয়েছে এখানে? নিয়াকে দেখে আহির থেমে যায়। ততক্ষণে নেহাও নিয়াকে দেখতে এদিকে আসে। নেহাও আহির আবারও মুখোমুখি। নেহার চোখে ঘৃণা আর আহিরের চোখে কিছুটা অপরাধবোধ। নিয়াও আহিরাও অবাক চোখে সবটা পর্যবেক্ষণ করে। ভাগ্য এই চারজনকে আবারও আজ এক জায়গায় এনে দাঁড় করালো। নেহা নিয়াকে নিজের বুকের কোণে জড়িয়ে ধরল। আহিরা নেহার দিকে তাকিয়ে হাসছিল। আচমকা তাকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি এখানে? তোমায় দেখে অনেক খুশি হয়েছি। জানো তোমাকে কতদিন থেকে আমি কত মিস করি। নেহা কিছু বলতে গিয়েও থেমে গেল। আহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? আহির বলল, এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত। মানে? এমন সময় সেখানে উপস্থিত হলো নাতাশা। নাতাশা এসেই আহিরের পাশে দাঁড়িয়ে তার হাতটা আলতো করে ধরে বলল, আজ এই কমিউনিটি সেন্টারে আমার সাথে আহিরের এনগেজমেন্ট। সেজন্যই আমরা এখানে এসেছি। নেহা চরম অবাক হলো নাতাশার কথা শুনে। সে তো ভেবেছিল তাদের বিয়ে আগেই হয়ে গেছে, তাহলে এখন এনগেজমেন্টের মানে কি? আহির নেহার চোখের দিকে তাকিয়ে তার মনোভাব বুঝতে পারল। নেহা জিজ্ঞেস করল, আপনাদের এনগেজমেন্ট মানে? আহির নাতাশার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। নাতাশা শুকনো ঢোক গিলল। আহির আর কিছু না বলেই আহিরাকে কোলে তুলে নিয়ে চলে গেল অন্যদিকে। নাতাশাও নিজের মতো চলে গেল। নেহাকে এক গভীর প্রশ্নের ফাঁদে রেখে গেল তারা। নেহা মনে মনে ভাবল, আমি তো ভেবেছিলাম মিস্টারের আহিরের সাথে নাতাশার বিয়ে হয়ে গেছে এবং আহিরা তাদেরই সন্তান। কিন্তু যদি তাদের বিয়ে না হয়ে থাকে তাহলে এই বাচ্চাটা? নেহার মনে কেমন সংশয় জাগল। প্রথমবার আহিরাকে দেখার পর তার ভীষণ আপন আপন ঠেকছিল। এখন সেই অনুভূতি যেন আরো গাঢ় হচ্ছিল। নেহা মনে মনে বলে, আমাকে এবার সত্যটা জানতেই হবে। হয়তো আসল সত্য এতদিন আমার আড়ালে থেকে গেছে। আহিরা কি সত্যিই নাতাশা আহিরের মেয়ে? হ্যাঁ, এমনটা হতে পারে যে বিয়ের আগেই তাদের সন্তান হয়েছে। এমনটা হলে আমি অবাক হব না। কিন্তু আদতে কি এটা সত্য? আমারও তো দুই যমজ মেয়ে হবার কথা ছিল। সব যমজরা তো দেখতে একরকম হয় না। তার মানে কি হতে পারে যে আহিরা আমার মেয়ে, আমাকে সত্যটা এবার জানতেই হবে। যদি ও সত্যিই আমার মেয়ে হয় তাহলে ওকে আমি নিজের কাছে নিয়ে আসব। ওই রাক্ষসটার কাছে কিছুতেই থাকতে দেব না। এনগেজমেন্টের স্থানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে সুন্দর সাজসজ্জা ও লাইটিংয়ের পাশাপাশি হাজারো অতিথির পদচারণা মিলে সে এক অপূর্ব সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়েছে। আরাব নিজের কাজগুলো ঠিকভাবে সমাপ্ত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিনা আরাবকে দূর থেকে দেখছিল। এমন সময় তার চোখ যায় সামনের দিকে। এনগেজমেন্টের মূল অনুষ্ঠান শুরু হবার পথে। সে কখনো এমন ধনীদের অনুষ্ঠানের সাক্ষী হয়নি। তাই নিজ চোখে তার সবকিছু দেখার ইচ্ছা মনে জাগল। আহির মঞ্চের একপাশে দাঁড়িয়েছিল। ফোনে কারো সাথে কথা বলতে ব্যস্ত ছিল সে। আহিরকে দেখেই রিনা অবাক হয়ে যায়। আমতা আমতা করে বলে, আহির ভাইউনি এখানে তাহলে কি নাতাশা আপু আশেপাশে কোথাও আছে? ও যদি আমাকে দেখে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ভেবেই ভয়ে জোরসড় হয়ে যায় রিনা। তার মনে পড়ে যায় পুরানো কিছু স্মৃতি। রিনা আহির, নাতাশা ও মৃদুলের সাথে একই কলেজে পড়ত। তবে সে ছিল তাদের জুনিয়র। রিনার সাথে অবশ্য তাদের কারো তেমন ভাব ছিল না। তবে একটা ঘটনায় তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে। রিনা স্কুলের একটা অনুষ্ঠানে আহিরের সাথে মিলে অনুষ্ঠান পরিচালনা করে। তখন তাদের হালকা পরিচয় হয়। মৃদুল ও নাতাশার সাথেও এভাবেই তার পরিচয় গড়ে ওঠে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রিনা যখন কলেজ শেষে বাসায় ফেরার জন্য রওনা দিচ্ছিল তখন এমন এক দৃশ্য তার চোখে আসে যা তাকে অবাক করে দেয়। রিনা দেখতে পায় নাতাশা মৃদুলকে ঝোপের ঝাড়ে নিয়ে গিয়ে গোপনে কিসের জানি একটা প্যাকেট তার হাতে তুলে দিচ্ছে। প্রথম দিকে সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু এরপরই রিনা এমন কিছু দেখে যা দেখে তার পিলে চমকে ওঠে। মৃদুল সেই প্যাকেটটা পাবার পরই উন্মাদের মতো সেটা চেটে খেতে থাকে।
এই দৃশ্য দেখে রিনার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। সে আর কোন কথা না বলে ভয়ে নিজের বাড়িতে চলে যায়। এই ঘটনার কিছুদিন পরেই মৃদুল সুইসাইড করে। পরবর্তীতে তার পোস্টমর্টেম রিপোর্ট দেখে জানা যায় সে নেশায় আসক্ত ছিল। সবাই ভাবে কোন একটা মেয়ের রিজেকশনের ফলেই হয়তো মৃদুল এভাবে নেশায় আসক্ত হয়ে নিজেকে শেষ করে দেয়। এমন কথাই কলেজে ছড়িয়ে পড়ে। তবে রিনা আসল সত্যটা অনুধাবন করতে পারে। তাই সে তখনই নাতাশার সাথে যোগাযোগ করে। নাতাশাকে হুমকি দেয় তার সত্য ফাঁস করে দেবে। তখন নাতাশা রিনাকে অনুরোধ করতে থাকে সত্যটা গোপন করার জন্য। রিনা কোনোভাবে রাজি না হওয়ায় সে নিজের এই নেশাজাতীয় দ্রব্য বিক্রির টাকার একটা বিরাট অংশ রিনাকে দেয়ার অফার করে। রিনা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, খুব একটা সচ্ছলতা ছিল না তার জীবনে। সেজন্য সে লোভে পড়ে যায়। এরপর সেও নাতাশার সাথে এই কাজে জড়িয়ে পড়ে। গোপনে অনেক জায়গায় ড্রাগ সাপ্লাই দিত সে নাতাশার সাথে। এক কথায় নাতাশার ক্রাইম পার্টনার হয়ে উঠেছিল সে। এভাবেই সময় কাটতে থাকে। নাতাশার সাথে রিনার সখ্যতা বজায় থাকে। নাতাশা রিনার সাথে এতটাই ফ্রি হয়ে যায় যে তাকে নিজের সব পরিকল্পনাও বলে। নাতাশা রিনাকে বলে সে আহিরকে একটা মেয়ের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে যাতে মৃদুলের মৃত্যুর দোষ সেই মেয়ের উপর চাপানো যায়। তবে রিনা জানতো না সেই মেয়ে নেহা, বা কখনো তার চেহারাও দেখেনি। এর মধ্যে নাতাশা একদিন জানতে পারে রিনা তাকে ঠকাচ্ছে, নেশাদ্রব্য বিক্রি করে যত টাকা সে লাভ করছে তার কিছু অংশ সরিয়ে রাখছে। এই প্রতারণার কথা জেনে নাতাশা অনেক রেগে যায়। নাতাশা রিনাকে ডেকে এনে অনেক রাগারাগি করে এবং মেরে ফেলার হুমকি দেয়। তখন রিনা নাতাশার পায়ে পড়ে। নাতাশা এরপর ঠান্ডা মাথায় রিনাকে বলে, তুই আমার অনেক সত্য জানিস, তাই তোকে বাঁচিয়ে রাখার রিস্ক আমি নেব না। তার উপর আজ যা বেইমানি করলি, এখন যদি বাঁচতে চাস তাহলে তোর হাতে একটাই উপায়। এই দেশ ছেড়ে অনেক দূরে কোথাও চলে যা। আর কখনো ফিরবি না। রিনা ভয় তখনই রাজি হয়ে যায়। রিনার বাবা একজন প্রবাসী ছিলেন যিনি সৌদিতে থাকতেন। রিনা এরপর সেখানে চলে যায়। তবে সেখানে বেশি দিন টিকতে পারেনি। কিছুদিন পরই সে দেশে ফিরে আসে। তবে রিনা বুঝতে পারে নাতাশা একবার তাকে দেখে ফেললে তার বেঁচে থাকা মুশকিল। এজন্য সে নিজের বাড়ি, নাম, পরিচয় সব বদলে ফেলে। তার আসল নাম ছিল সুমাইয়া। এরপর সে গোপনে অন্য এলাকায় থাকতে শুরু করে। বাড়ি থেকে বেরো হতো না কোথাও। এরপর সেখানেই আরাভোরা বাড়ি ভাড়া নিলে তাদের সাথে পরিচয় হয়। এই কয়েক বছরে সে বাড়ির বাইরে দূরে কখনোই বের হয়নি। আজই প্রথম আরাভের সাথে এভাবে বাইরে আসা। এসেই কিনা এমন এক অনাকাঙ্ক্ষিত বিপদের সাক্ষী হলো সে। আশেপাশে তাকিয়ে বলল, আহির ভাই এখানে, মানে নাতাশা আপুও চলে আসবে। আমায় এখনই এখান থেকে সরে যেতে হবে। বলেই সে দ্রুত বেরিয়ে যায় কমিউনিটি সেন্টার থেকে। ততক্ষণে আহির ও নাতাশা এনগেজমেন্টের উদ্দেশ্যে মঞ্চে উঠে দাঁড়ায়। মুমিনুল পাটোয়ারি বলেন, আহির দ্রুত আংটিটা পরিয়ে দে। মেয়েটা আর কত অপেক্ষা করবে। আহিরের নজর যায় নাতাশার দিকে। একটু দূরেই সে নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে যেন কিছু যায় আসে না। আহিরের বুক কেঁপে উঠল। তার মন চাইল যেন নেহা তাকে থামাক। কিন্তু এমন কিছু হলো না। আহির আর মেনে নিতে পারল না। নাতাশা বলল, কি রে, আংটিটা পরিয়ে দে। আহিরের হাত থেমে গেল। সে পারল না আংটিটা পরাতে। আংটিটা না পরিয়েই সে দূরে সরে গেল। সবাই হতবাক হয়ে গেল আহিরের প্রস্থানে। আহির চলে যেতেই নেহার দৃষ্টি গেল আহিরার দিকে। আহিরা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আহিরের পেছনে পেছনে নাতাশা, মুমিনুল পাটোয়ারি সবাই চলে গেছিল। কিন্তু আহিরা ঠায় দাঁড়িয়ে ছিল। নেহা সুযোগ বুঝে আহিরার কাছে গিয়ে তার হাতটা আলতো করে ধরে বলল, তুমি ঠিক আছো তো? আহিরা হালকা হেসে বলে, আমি একদম ঠিক আছি। আমি ভীষণ খুশি যে পাপার সাথে নাতাশা আন্টির এনগেজমেন্ট হয়নি। আহিরার কথা শুনে নেহা আরো বেশি অবাক হয়। সে জিজ্ঞেস করে, নাতাশা আন্টি মানে? নাতাশা তোমার মা হন না? ওনাকে তুমি আন্টি কেন বলছো? আহিরা বলে, না, নাতাশা আন্টি কেন আমার মাম্মা হতে যাবে? তাহলে তোমার মাম্মাকে? আহিরা এই প্রশ্নের কোন উত্তর দিতে না পেরে চুপচাপ চেয়ে থাকে নেহার দিকে। নেহা এতে যা বোঝার বুঝে যায়। হালকা দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে তোমার মা অন্য কেউ? তুমি তার ব্যাপারে কিছু জানো না? আহিরা দুদিকে মাথা নাড়ায়।
এতে যেন নেহার মনের সন্দেহ আরো পাকাপোক্ত হয়, সে মনে মনে ভাবে। তাহলে কি এমন হতে পারে যে আহিরাই আমার সেই হারিয়ে যাওয়া যমজ মেয়ে? কিন্তু এমনটাই যদি হয়ে থাকে তাহলে আহির ওকে নিজের কাছে রেখেছে কেন? কি উদ্দেশ্য ওনার? না, আমাকে সব জানতেই হবে। নেহা এবার আহিরাকে জড়িয়ে ধরে আলতো করে। আহিরাকে নিজের বুকের মাঝে রেখে তার মাতৃহৃদয় অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায় যে এটাই তার সন্তান, কিন্তু এটা যে তাকে প্রমাণ করতে হবে। না হলে সে কিভাবে আহিরের থেকে নিজের মেয়েকে নিজের কাছে ফেরাবে? নেহা কিছুটা ভেবে আহিরাকে বলে, তুমি আমার সাথে একটু ঘুরতে যাবে আহিরা? আহিরা নেহার মুখ থেকে এমন কথা শুনে অবাক হয়। তবে সাথে খুশিও হয়। কারণ নেহাকে সে অনেক পছন্দ করে। আহিরা বলে, আচ্ছা আন্টি, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। নেহা আহিরার হাত শক্ত করে ধরে। এমন সময় নিয়াও সেখানে চলে আসে। নিয়া তার মায়ের পাশে আহিরাকে দেখে অবাক হয়। নেহা নিয়ার উদ্দেশ্যে বলে, তোমার আরাব মামাকে ডেকে আনো। নিয়া তাই করে। আরাব একটু দূরেই ছিল। নিয়া তাকে নিয়ে আসে। নিয়া আরাবকে নিয়ে আসতেই নেহা আরাবের উদ্দেশ্যে বলে, আরাব ভাই, তোমায় আমার কিছু সাহায্য করতে হবে। কি সাহায্য? আমি আপাতত কিছু সময়ের জন্য একটু বাইরে যাচ্ছি। তুমি একটু নিয়াকে সামলে রেখো। কোথায় যাচ্ছিস তুই? পরে তোমাকে সব বলবো। আর হ্যাঁ, পারলে একটু সিসিটিভি ফুটেজটাও ডিলিট করে দিও আর তুমি বাড়িতে চলে যাও। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। আপাতত তোমায় আমি কিছু বুঝাতে পারবো না। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। আমি পরে তোমাকে সবকিছু বলবো। অনেক সত্যের উপর থেকে পর্দা ওঠা বাকি আছে এখনো। আরাব আর কিছু বলার সুযোগ পায় না। নেহা আহিরাকে নিয়ে চলে যায়, আরাব অবাক হয়ে ভাবে, এই বাচ্চাটা কে? আর নেহা ওকে নিয়ে কোথায় যাচ্ছে? নিয়া বলে, ওই মেয়েটা তো আমার সাথে একই স্কুলে পড়ে। আজ এখানে যেই লোকটার এনগেজমেন্ট হচ্ছে তার মেয়েও। নিয়ার কথা শুনে আরাব আরো অবাক হয়ে বলে, তাহলে তো নেহা এটা অনেক ঝুঁকির কাজ করছে। না, আমায় সিসিটিভি ফুটেজটা জলদি মুছে দিতে হবে। না হলে ও সমস্যায় পড়তে পারে। আহিরাকে নিয়ে একটি হাসপাতালে এসে উপস্থিত হয়েছে নেহা। উদ্দেশ্য তার এবং আহিরার ডিএনএ স্যাম্পল কালেক্ট করা। আহিরা নেহাকে বলে, আন্টি তুমি তো আমায় বলেছিলে আমায় নিয়ে ঘুরতে যাবে। তাহলে এই হাসপাতালে কেন এসেছি আমরা? নেহা আহিরার মাথায় হাত বুলিয়ে বলে, সবকিছু তুমি পরে জানতে পারবে। এখন আপাতত আমার কথা শুনে চলো। চলবে তো? আহিরা না করতে পারে না। একটু পরই তাদের ডাক পড়ে। আহিরা একদম বাধ্য মেয়ের মতো নেহার কথা শুনে। তাদের দুজনের ডিএনএ স্যাম্পল নিয়ে নেওয়া হয়। আহিরা এতে ভীষণ অবাক হয়। সেই বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। তবে নেহা আহিরাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, এখন আমি যা বলছি তা মনোযোগ দিয়ে এখান থেকে ফিরে তুমি তোমার বাবাকে বলবে। এরপর সে আহিরাকে কিছু একটা শিখিয়ে দেয়। আহিরা নেহার কথা মেনে নেয়। নেহা আহিরার কপালে হালকা চুমু খেয়ে বলে, গুড গার্ল। আহিরা বলে, জানো আন্টি, আমি কারো কথা শুনি না। নিজের যা ভালো মনে হয় তাই করি। তবে কেন জানি তোমার কথা খুব শুনতে মন চাচ্ছে। আমার খুব ইচ্ছা করছে গুড গার্ল হবার। সব সময় এভাবেই গুড গার্ল হয়ে থাকবে। বলেই হাসে নেহা। আহির কমিউনিটি সেন্টারে ফিরে এসে আহিরাকে না পেয়ে পুরো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। তার রাগ আরও বেড়ে যায় যখন সে জানতে পারে কিছু কারণে সিসিটিভি ফুটেজও কাজ করছে না। আহির বর্তমানে কমিউনিটি সেন্টারের মালিকের সাথে রাগারাগি করে বলছে, আমার মেয়েকে যদি আমি খুঁজে না পাই তাহলে আপনাদের সবাইকে মাটির সাথে মিশিয়ে দেব। তার চোখে ক্রোধ এবং অসহায়ত্ব প্রকাশিত হচ্ছিল। এমন সময় হঠাৎ করে আহিরা সেখানে এসে উপস্থিত হয়ে বলে, পাপা। আহিরাকে দেখেই আহির যেন নিজের হারানো প্রাণ ফিরে পায়। দ্রুত গিয়ে আহিরাকে কোলে তুলে নিয়ে অসংখ্য চুমু খেয়ে বলে, তুমি কোথায় চলে গেছিলে মাই প্রিন্সেস? জানো পাপা কত চিন্তা করছিল। আহিরা বলে, আমি তো পাশেই একটু ঘুরতে চলে গেছিলাম। তোমরা সবাই তো আমাকে একা ছেড়েই চলে গেছিলে। আর কখনো এভাবে একা কোথাও যাবে না। আর পাপা সরি তোমায় এভাবে একা রেখে যাওয়ার জন্য। এখন চলো আমরা বাসায় ফিরব। নাতাশা আন্টির সাথে তুমি এনগেজমেন্ট করবে না তো? আহির থেমে যায়। এনগেজমেন্টটা আজ হয়নি, আহির নিজেই ক্যান্সেল করেছে। নাতাশা পুরো ভেঙে পড়েছে। মুমিনুল পাটোয়ারিও ভীষণ রাগারাগি করছে। তবে আহিরের মনে এখন অন্য চিন্তা কাজ করছে। তাই সে আহিরার উদ্দেশ্যে বলে,
না, নাতাশা আন্টিকে তো তোমার মা হিসেবে পছন্দ ছিল না। তাই এই এনগেজমেন্ট আমি করব না। আহিরা খুশি হয়ে বলে, তাহলে আমার আসল মাম্মাকে আমার কাছে এনে দাও। আহিরের মুখ গম্ভীর হয়ে যায়। সে মনে মনে ভাবে, তাকে তোমার কাছে ফেরাতে গেলে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো আহিরা। আর পরিস্থিতি এমন যে আমাদের এক হওয়াও কখনো সম্ভব না। ভাগ্য তাহলে কি ইঙ্গিত করছে? নেহা দূর থেকে আহিরাকে দেখছিল। আর মনে মনে ভাবে, সত্যটা সামনে আসলে আমার মেয়েকে আমি নিজের কাছে ফেরাবই। কেউ আমাকে আটকাতে পারবে না। এক সপ্তাহ পর নেহা হাসপাতালে এসে উপস্থিত হয়। তার হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে আহিরা নেহারই মেয়ে। নেহার চোখে জল চলে আসে। সে নিজের চোখের জল মুছে বলে, এতগুলো দিন আমার মেয়ে আমার সামনে এসেছে অথচ আমি তাকে চিনতেই পারিনি। ওই আহির তো আমার পুরো জীবনটা লণ্ডভণ্ড করে দিয়েছে, উপরন্তু আমার এক মেয়েকেও আমার থেকে দূরে রেখেছে। ওকে আমি কখনোই ক্ষমা করব না। এবার আমি নিজের মেয়েকে নিজের কাছে ফেরাবই। কেউ আমাকে আটকাতে পারবে না। এই দুনিয়ার কোন শক্তি আর আমাদের মামেকে আলাদা রাখতে পারবে না। বলেই নেহা রওনা দেয়। এখন তার গন্তব্য আহিরের বাড়ি। সেখানে পৌঁছেই নেহা নিজের মেয়েকে নিজের করে নেবে। আহির নিজের অফিস থেকে সবেমাত্র বাসায় ফিরল। আহিরা তখন ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল। তার পাশেই বেজার মুখ করে বসেছিলেন মুমিনুল পাটোয়ারি। আহির নাতাশার সাথে এনগেজড ক্যান্সেল করার পর থেকে তিনি আহিরের উপর নাখোশ। তাই তিনি আহিরকে দেখেও কোন কথা বললেন না। আহির মুমিনুল পাটোয়ারিকে দেখে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু মুমিনুল পাটোয়ারি উঠে দাঁড়িয়ে বললেন, আমার তোমার কোন ধরনের কোন কথা শোনার কোন অভিপ্রায় নেই। তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, নিজের জীবন নিজের ইচ্ছা মতো চালাবে। তাহলে তাই করো। যদি আমার ইচ্ছাকে সম্মান করতে তাহলে এভাবে সবার সামনে এনগেজমেন্ট ভেঙে দিয়ে আমাকে অপমান করতে না। তুমি কি বুঝতে পারছো না তোমার এই একটা কাজের জন্য আমাকে সবার সামনে কতটা ছোট হতে হয়েছে? মুমিনুল পাটোয়ারির অভিযোগের সামনে আহিরের মাথা নিচু হয়ে গেল। আহির বলল, আমার পক্ষে সত্যিই নাতাশাকে বিয়ে করা সম্ভব না। তাহলে সেটা আগেই বলতে পারতে। এভাবে ব্যাপারটা এনগেজমেন্ট পর্যন্ত নিয়ে এসে সবাইকে এভাবে অপদস্থ করার কি প্রয়োজন ছিল তোমার? আহির বলার মতো কিছু খুঁজে পাচ্ছিল না। কারণ সত্যিকার অর্থে সেই দায়ী সব কিছুর জন্য। আহির এবার আহিরার পাশে বসে পড়ে। আহিরা নিজের মতো খাচ্ছিল। মুমিনুল পাটোয়ারি চলে যেতে নেবেন এমন সময় হঠাৎ করে হন্তদন্ত হয়ে সেখানে প্রবেশ করে নেহা। নেহাকে দেখে মুমিনুল পাটোয়ারি অবাক হয়ে বলেন, তুমি কে? আহির এবং আহিরাও নেহার দিকে তাকায়। আহির অবাক হয়ে বলে, নেহা এখানে কি করছে? ওর তো এখানে আসার কথা না। এর মধ্যে দুজন গার্ড ছুটে এসে বলল, দেখুন না স্যার, আমরা হাজার বাধা দেয়া সত্ত্বেও উনি আমাদের কোন কথা না শুনে এভাবে ভেতরে চলে এলেন। বললেন ওনার নাকি কোন জরুরি কাজ আছে। আহিরা অবশ্য নেহাকে দেখে ভীষণ খুশি হয়ে বলে ওঠে, আন্টি তুমি এসেছো। মুমিনুল পাটোয়ারি অবাক হয়ে বলেন, তুমি চেনো ওকে? আহিরা আহিরা মাথা নাড়ায়। মুমিনুল পাটোয়ারি গার্ডদের নির্দেশ দেন, তোমরা যাও, উনি মনে হয় আহির ও আহিরার পরিচিত কেউ। গার্ডরা চুপচাপ বিদায় নেয়। নেহা আবেগাপ্লুত হয়ে আহিরার দিকে তাকায়। সে যেটা ভেবেছিল তাই সত্য। এই আহিরাই তার সেই হারিয়ে যাওয়া যমজ মেয়ে। আহিরাও নেহার দিকে তাকিয়েছিল হাসি মুখে। নেহা আহিরার দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলে, মায়ের কাছে এসো আহিরা। নেহার কথা শুনে আহির ও মুমিনুল পাটোয়ারি ভীষণ অবাক হয়ে যান। আহিরা অবশ্য ছুটতে চলে যায় নেহার কাছে। নেহা নিজের মেয়েকে এতদিন পর ফিরে পেয়ে তাকে বুকের সাথে গভীরভাবে জড়িয়ে আলিঙ্গন করে। তার এতদিনের বঞ্চিত মাতৃহৃদয় যেন কেঁদে ওঠে। আহিরার গায়ে হাত বুলিয়ে সে বলে, তোমাকে যখন প্রথম দেখেছি তখন থেকেই নিজের ভীষণ আপন মনে হয় আহিরা। আজ আমি জানতে পারলাম তুমি সত্যিই আমার আপন, আমার সন্তান তুমি। মুমিনুল পাটোয়ারি স্তম্ভিত হয়ে আহিরের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটা এসব কি বলছে আহির? সত্যি কি ও আহিরার মা? আহির কিছু বলে না। মুমিনুল পাটোয়ারি বলে ওঠেন, চুপ করে আছো কেন? আমি যে প্রশ্ন করছি তার উত্তর দাও। নেহা বলে ওঠে, কি বলবেন উনি? ওনার আজ আর কিছু বলার মুখ আছে নাকি? এতদিন ধরে উনি আমার সাথে কত শত অন্যায় করেছেন, যার কোন সীমা হয় না। উনি আমার থেকে আমার মেয়েকেও দূরে সরিয়ে দিয়েছেন।
এতদিন আমার মেয়ে আমার মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে শুধু ওনার জন্য। ওনার পাপের ঘোড়া তো আগে থেকেই পরিপূর্ণ ছিল, এবার তা উপচে পড়ার জোগাড়। আল্লাহ এত পাপ সহ্য করবেন না। মিস্টার আহির, আপনার সব পাপের হিসাব এবার আমি নেব আপনার থেকে। মুমিনুল পাটোয়ারি আহিরকে জিজ্ঞেস করেন, এই মেয়েটা এসব কি বলছে আহির? তুই তো আমায় বলেছিলি আহিরার আসল মা ওকে জন্ম দেওয়ার পর আর নিজের কাছে রাখতে চায়নি, তাই তুই আহিরাকে নিজের সাথে নিয়ে এসেছিলি। কিন্তু এই মেয়েটা দাবি করছে তুই ওর মেয়েকে ওর থেকে কেড়ে নিয়েছিস, এসবের মানে কি? আহির এবার আহিরার দিকে তাকায়। তার পিতৃহৃদয় কেঁপে ওঠে। আহিরের ভেতরের শয়তান আবারও জেগে ওঠে। তাই আহির বলে ওঠে, মিথ্যা বলছে ওই মহিলা। উনি আহিরার মা নন। উনি ফ্রড। আহিরা শুধু আমার মেয়ে। প্রিন্সেস, তুমি আমার কাছে চলে এসো। বাবা ডাকছে তো। কিন্তু আহিরা এক পাও নড়ে না। আহির অস্থির হয়ে ওঠে। নেহা বলে ওঠে, সত্যকে আর কত লুকিয়ে রাখবেন আহির? এবার আর কোন উপায় নেই। ডিএনএ টেস্টের রিপোর্ট আমার কাছেই আছে, যা থেকে শতভাগ পরিষ্কার হয়ে যায় যে আহিরা আমারই মেয়ে। এখন কি আপনি সেই ডিএনএ রিপোর্টও অস্বীকার করবেন? সেই ক্ষমতা দেখানোর স্পর্ধা করবেন না। আহির ক্ষিপ্তবেগে এগিয়ে এসে নেহার থেকে ছিনিয়ে নেয় আহিরাকে। আহিরা কান্না করতে শুরু করে। আহির সিকিউরিটি গার্ড ডেকে বলে, বের করে দাও এই মহিলাকে এখান থেকে। আহিরা শুধু আমার মেয়ে, ওর কেউ নয়। ছোটবেলা থেকে আহিরা আমার কাছে মানুষ হয়েছে। আর এখনও আহিরাকে আমার থেকে আলাদা করে দেবে, এটা আমি হতে দেব না। আহিরা ক্রন্দনরত স্বরে বলে, ছাড়ো আমাকে পাপা। আমি আমার মাম্মার কাছে যাব। আহির চেঁচিয়ে বলে, উনি তোমার মাম্মা নয় আহিরা। উনি একজন ফ্রড। উনি সব মিথ্যা বলছেন। আহিরা বলে, না, আমি জানি উনি আমার মাম্মা। ওনাকে আমার শুরু থেকেই আপন লাগে। ওনার মধ্যে থেকে একটা মাম্মা ফিলিংস আছে। সেদিন হাসপাতালে নিয়ে গিয়ে উনি আমায় বলেছিলেন একটা পরীক্ষা করাবেন, আর সেই পরীক্ষার মাধ্যমে জানা যাবে উনি আমার মাম্মা কিনা। সেই পরীক্ষায় তো জানা গেছে উনি আমার মাম্মা। তাহলে তুমি কেন আমাকে আমার মাম্মার কাছে যেতে দিচ্ছ না? আই হেইট ইউ। আমাকে মাম্মার কাছে যেতে দাও। আহির ভীষণ ক্ষেপে যায়। সিকিউরিটি গার্ড এলে সে বলে, এই মহিলাকে এখনই বের করে দাও। সিকিউরিটি গার্ড নেহাকে টানতে থাকে। এদিকে আহিরা নেহার কাছে যাবার চেষ্টা করে। তখন আহির নির্দয়ের মতো আহিরাকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রাখে। মুমিনুল পাটোয়ারি আহিরকে বলে, এসব কি করছো তুমি? আহির এতটাই হিংস্র হয়ে ওঠে যে কারো কথা শোনে না। সে নেহাকেও হুমকি দিয়ে বলে, আর কোনোদিন যদি তুমি আমার মেয়ের কাছে আসার চেষ্টা করো তাহলে আমি সবার আগে তোমার মেয়ে নিয়াকে তোমার থেকে আলাদা করে দেব। তারপর তোমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। নেহা বলে ওঠে, যত পাপ করার এখনই করে নিন মিস্টার আহির চৌধুরী, কারণ আমি আপনার পতন দেখতে পাচ্ছি। আপনার পতন সন্নিকটে। সমস্ত পাপের হিসাব আপনাকে দিতেই হবে। আপনার ভালো সময় ফুরিয়ে আসছে, এবার নিজের পাপের ফল ভোগার জন্য প্রস্তুত হন। আপনার সব পাপের ফল আমি আপনাকে দেবই। মনে রাখবেন, আমি হার মানব না। আহির বসে আছে নিজের কক্ষে। রাগে পুরো কাঁপছে সে। সে এখনো বিশ্বাস করতে পারছে না ওই নেহার এত সাহস যে তাকে এসে হুমকি দিয়ে যায়। আহির নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে বলে, আমার মেয়েকে কিছুতেই আমার থেকে আলাদা করতে পারবে না নেহা। সে ও যতই চেষ্টা করুক না কেন। আহিরের ভাবনার মাঝেই পাশের রুম থেকে সে আহিরার আহাজারি শুনতে পেল। মেয়েটাকে সে পাশের রুমে বন্দি করে রেখেছে। আহিরা চিল্লিয়ে বলে চলেছে, আমাকে আমার মাম্মার কাছে যেতে দাও। আমি এখানে থাকবো না। আহিরের গা জ্বালিয়ে দিচ্ছে আহিরার এই আর্তনাদ। তার যে দারো বাড়িয়ে দিচ্ছে যেন আহিরার এই আচরণ। আহির ক্ষেপে গিয়ে উঠতে যাবে এমন সময় মুমিনুল পাটোয়ারি সেখানে চলে আসলেন। তিনি এসেই বললেন, মানে কি এসবের আহির? তুমি আহিরাকে এভাবে রুমে আটকে রেখেছ কেন? আহিরের মাথা গরম। তাই সে নিজেকে ঠিক রাখতে না পেরে মুমিনুল পাটোয়ারির সামনেও চিৎকার করে বলল, তুমি শুধু আমার পাগলামিটাই দেখছো। আর আহিরা কিভাবে অযথা জেদ করছে সেটা দেখছো না? আমি সবটাই দেখেছি। আমার যা বোঝার সেটাও আমি বুঝে নিয়েছি। কি বুঝেছো তুমি? আমি এটাই বুঝেছি যে তখন যেই মেয়েটি এসেছিল সেই আহিরা জন্মদাত্রী মা। আমি নিজেও একজন বাবা আহির। আমি আমার ছেলে মৃদুলকে হারিয়েছি। তাই সন্তান হারানোর বেদনা আমি বুঝি।
ওই মেয়ের চোখেও আমি সন্তানের জন্য আকুল বেদনা দেখেছি। আহিরাও শুধু শুধু এভাবে কান্না করছে না। এটাকে নারীর টান বলে। আহির বলে ওঠে, তুমি ভুল বুঝছো আব্বু। আমি জানি না কোনটা ঠিক আর কোনটা ভুল। এতদিন ধরে তো আমি তোমার বলা কথাগুলোকেই সত্য ভেবে এসেছিলাম। কিন্তু আজ কোথাও গিয়ে আমার মনে হচ্ছে, তুমি হয়তো আমায় সমস্ত সত্য জানাওনি। হয়তো বাস্তবতা ভিন্ন। আহির কিছু বলতে পারে না। মুমিনুল পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তাহলে আমি যা ভেবেছি তাই ঠিক। তুমি আমাকে এতদিন মিথ্যা বলে গেছো। তাহলে সত্যটা কি? আহির নিশ্চুপ থাকে। মুমিনুল পাটোয়ারি আবারও বলেন, তুমি যদি আমাকে সত্যটা জানাতে না চাও তাহলে জানিও না। আমি জোর করব না তোমায়। তবে যদি আমাকে সত্যি নিজের বাবার স্থান দিয়ে থাকো, তাহলে তোমায় একটা পরামর্শ দেব, যদি সুযোগ থাকে তাহলে সবকিছু ঠিক করে নিও। এভাবে একটা মায়ের কাছ থেকে একটা মেয়েকে আলাদা করে রেখো না। আহির বলে ওঠে, ওই মেয়েটা ওই নেহার জন্য তোমার ছেলে আমার বন্ধু মৃদুল মারা গেছে। তবুও তুমি আমায় বলবে সব ঠিক করে নিতে। আমার মৃদুলকে আমি অনেক আগেই চিরতরে হারিয়ে ফেলেছি। এখন আর কোন কিছুর বিনিময়েই ওকে ফিরে পাবো না। শুধু শুধু ওই মেয়ের প্রতি আমি কেন ক্ষোভ রাখব? আল্লাহ নসিবে যা লিখে রেখেছিলেন তাই হয়েছে। আহির একটা বড় ধাক্কা খায়। সে তো এতদিন নেহার প্রতি এতদিন চাপা ক্ষোভ করেছে, আজমাইন চৌধুরীর তার মার প্রতি করা অন্যায় ও নেহাকে মৃদুলের মৃত্যুর জন্য দায়ী ভেবে। অথচ আজমাইন চৌধুরীর কৃতকর্মের দায়ের এক কানাও নেই নেহার উপর। অন্যদিকে, যেই মৃদুলের প্রতিশোধ সে নিতে চেয়েছে সেই মৃদুলের বাবাই নেহার প্রতি কোন ক্ষোভ রাখেনি। আহিরের অনুতপ্ত মন যেন আজ আবারও একটা বড় ধাক্কা খেল। আগে থেকেই নিজের করা কাজগুলো তার মনে বারবার দোলাচল তৈরি করছিল। এখন আবারও সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় আবিষ্কার করল। আহির নিজেকে প্রশ্ন করল, তাহলে কি আমি সত্যিই নেহার প্রতি অন্যায় করে ফেলেছি? আমি তো ভেবেছিলাম, আমি যা করছি তা আমার প্রতি হওয়া অন্যায়ের শোধ তোলার জন্য। কিন্তু একটা অন্যায়ের শোধ কি কখনো আরেকটা অন্যায় দিয়ে হয়? আমার জন্য নেহাকে এত সাফার করতে হয়েছে, এসব কিছুর জন্য আমি দায়ী। মুমিনুল পাটোয়ারি বলে ওঠেন, তোমাদের মধ্যে কি হয়েছে আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি, যদি তোমার অন্যায় সেরকম চরম না হয় তাহলে তুমি ওই মেয়েটির কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করে নিতে পারো। কিন্তু যদি তোমার অন্যায় মাত্রা ছাড়িয়ে যায় তাহলে আমি একজন বাবা হিসেবেও এটা বলবো, তুমি ক্ষমা ডিজার্ভ করো না। এই পৃথিবীর বুকে কিছু কিছু অন্যায় এমন থাকে, যার কোন ক্ষমা হয় না। স্বয়ং আল্লাহ সেই অন্যায়কে ক্ষমা করেন না। সেখানে মানুষ হিসেবে আমাদের সেই স্পর্ধা নেই যে, এমন জঘন্য অন্যায়কে ক্ষমা করব। এসব অন্যায় থেকে মুক্তি পাবার একটাই উপায়, আর তা হচ্ছে উপযুক্ত শাস্তি। আল্লাহ এমনি এমনি কিছু কিছু অন্যায়ের জন্য চরম শাস্তি ঠিক করে দেননি। এসবের কারণ আছে। যদি একজন পবিত্র আত্মা হিসেবে আল্লাহর কাছে ফিরে যেতে চাও, তাহলে নিজের কৃতকর্মের উপযুক্ত শাস্তি তোমায় ভোগ করতেই হবে। বলেই মুমিনুল পাটোয়ারি চলে যান। আহির শটান দাঁড়িয়ে থাকে। তার মনে এখন দোলাচল চলছিল। তবুও মাঝখানে তার অহংকারী মন জেগে উঠল। আহির বলল, আমি কোন অন্যায় করিনি, আমি যা করেছি তার কারণ ছিল। তবে নেহাও আর শাস্তি ডিজার্ভ করে না। আমাকে ওর সাথে কথা বলতে হবে। আমরা চাইলে আবার সবকিছু ঠিক করতে পারি। আর কিছু ঠিক হবে না, আরাব ভাই। আমার সাথে এতদিন যা যা অন্যায় হয়েছে তার জন্য আমি সিকিভাগও দায়ী নই। বিনা দোষে আমাকে নরকন্ত্রণা ভোগ করতে হয়েছে দিনের পর দিন। আমার জীবনে এত কষ্টের কারণ কি বলতে পারো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। আরাব বুঝতে পারে না সে নেহাকে কিভাবে সান্ত্বনা দেবে। একটু আগেই নেহা নিজের সাথে ঘটে যাওয়া সব অন্যায়, আহিরানিয়া সবার ব্যাপারে সব শুরু থেকে খুলে বলল আরাবকে। সব শুনে আরাব যেন স্তব্ধ। আরাব দেখল নেহা আজ কাঁদছে না। তার চোখ রক্তিম, এই রক্তিম চোখে নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচারের দাবি স্পষ্ট হয়ে উঠছে। নেহা বলে উঠল, আমি এতদিন চুপ ছিলাম নিজের এক মেয়ে নিয়ার কথা ভেবে। কিন্তু আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না। নিয়া যেমন আমার মেয়ে, আহিরাও ঠিক তেমনই আমার মেয়ে। আমি আহিরাকে আমার কাছে আনবই। তার জন্য যদি আমায় আইনের সাহায্য নিতে হয়, তাই নেব। আমি জানি ওই আহিরের অনেক ক্ষমতা। উনি চাইলে আইনকে কিনে নিতে পারেন। কিন্তু এক মায়ের কাছে সেই ক্ষমতা নস্যি। আমারও আমার মেয়েদের সাথে হওয়া সব অন্যায়ের জবাব এবার ওনাকে দিতেই হবে।
আরাব বলে, আমি এই লড়াইয়ে তোর পাশে আছি নেহা। নেহা যেন একটু শক্তি পেল। আজ অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সে। থানায় মামলা করে নিজের মেয়ের কাজটি পেতে। এতে হয়তো তার অতীতের সব কাহিনী বেরিয়ে আসবে। অনেক প্রমাণ তাকে দেখাতে হবে। তবে কোন কিছুর পরোয়া করে না নেহা। নেহা আজ বাসা থেকে বেরিয়ে একটু দূরে এসে বাতাস খাচ্ছে। এই শীতল বাতাস তার মনোবলকে আরো দৃঢ় করছে। আচমকা নিজের পেছনে কারো উপস্থিতি অনুধাবন করল নেহা। পেছনে ফিরে তাকালো। এক লম্বা পুরুষ অববয় দেখে অবাক হলো। বলল, কে আপনি? কি চাই আপনার? আহির গম্ভীর স্বরে বলল, আমি চাই সবকিছু ঠিক করতে। এসবের জন্য আইন আদালতের তো কোন প্রয়োজন নেই। তোমার নিজের মেয়েকে চাই, আহিরা ওর মাম্মাকে চায়, তুমি যদি চাও আমরা নিজেদের মাঝে সবকিছু ঠিক করে। আহিরের কথা শেষ হবার আগেই নেহা তার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আহির তাজ্জব বনে যায়। নেহা বলে, কি ঠিক করার কথা বলছেন আপনি? আপনি কি আমার স্বামী? আপনার সাথে আমার মনোমালিন্য চলছে যে আমাদের মাঝে সব ঠিক হবে। আপনি ভুলে গেলেও আমি কখনো ভুলব না। আপনি একজন রেপিস্ট, আপনি আমায় রেপ করেছেন। এর কোন ক্ষমা নেই। যদি সবকিছু ঠিক করতে হয় তাহলে আপনাকে নিজের উপযুক্ত শাস্তি তথা যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পেতে হবে। আহির নেহার থেকে কিছুটা দূরে সরে আসে। নেহার চোখে জ্বলতে থাকা আগুন যেন আহিরকে বুঝিয়ে দিচ্ছে সে তাকে আর কোন সুযোগ দিতে রাজি নয়। এ পর্যায়ে আহিরের মনের অহং যেন আবার জেগে উঠল। আহিরও নেহাকে তাচ্ছিল্যের সুরে বলল, আমি তো তোমার ভালোর জন্যই একটা সমঝোতায় পৌঁছাতে চেয়েছিলাম। কিন্তু তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই। নেহার দুচোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। সে বলে, আমার ভালো এবার আমিই বুঝে নেব। আমাদের দেখা এরপর আদালত চত্বরেই হবে। সেখানে গিয়েই পরিষ্কার হবে ন্যায়ের হয় নাকি ক্ষমতার। আহির বলে, জয় সবসময় ক্ষমতারই হয়, যেটা আমার আছে। তুমি বরং নিজের পরাজয়ের গ্লানিতে ডুবে যেতে প্রস্তুত হও। নেহা আর উত্তরে কিছু বলে না। তবে তার দুই চোখ যা বলার বলে দেয়। তার দুচোখের ভাষাই বলে দিচ্ছে সে সহজে মাটি ছাড়বে না। নেহা আজ এসেছে তার বড় আব্বু আজমাইন চৌধুরীর সাথে দেখা করতে হাসপাতালে। লোকটা এখনো সম্পূর্ণ সুস্থ নয়। সেদিন নেহার সাথে কথা বলার পর থেকে লোকটা আবারও অচেতন হয়ে পড়েছে। এখনো অবধি তার জ্ঞান ফেরেনি। নেহা বাহির থেকে তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ তুমি সুস্থ থাকলে আমার লড়াইটা আরো সহজ হতো বড় আব্বু। এমন সময় আচমকা নেহার পিঠে কেউ স্পর্শ করে। নেহা চোখের জল মুছে পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় আরাবকে। আরাব নেহার দিকে টিস্যু পেপার বাড়িয়ে দিয়ে বলে, নিজের চোখের কোণে জমা এই নোনা জল মুছে নে। আব্বু না থাকলেও আমি তোর পাশে আছি। জয় তোরই হবে। নেহা যেন আরাবকে তার অভিভাবক ও ভরসাস্থল হিসেবে পায়। তার মনে এখন খানিকটা স্বস্তি ফেরে। আরাব বলে, তুই নিজের মেয়ের কাজটি নেয়ার জন্য কেস করেছিস তো নেহা? আজ তো বোধহয় তারই হেয়ারিং। তুই আমাকে কিছু বলিস না কেন? মানছি তুই অনেক সাহসী, একাই সব পারিস। কিন্তু আমি এতটাও অর্থব নই যে তোর কোন কাজে লাগবো না। নেহা বলে, এমনটা নয় আরাব ভাই, আসলে আমি নিজেই ব্যাপারটা নিশ্চিত ছিলাম না। এই কেসটা লড়তে গিয়ে না জানি অতীতের কত চরম সত্য সামনে আসবে। আমি বুঝতে পারছি না কিভাবে সবকিছু প্রমাণ করব। আমি তোকে একটাই পরামর্শ দেব যে, তুই ভয় পাস না। নেহা মাথা নাড়ায়। অতঃপর বলে, নিয়া কোথায় আছে? নিয়া আম্মুর কাছে আছে। আম্মু ওকে সামলাচ্ছে। নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরাব বলে, এখন কি তুই কোর্টে যাবি? নেহা মাথা নাড়ায়। আচ্ছা, চল। কোর্টে এসে উপস্থিত হয়েছে আরাব, নেহা, আহির, নাতাশা এবং মুমিনুল পাটোয়ারি। নাতাশা একদম আহিরের সাথে চিপকে আছে। আহিরকে যত কুমন্ত্রণা দেয়ার সে দিচ্ছে। এখানকার উকিলও তার ঠিক করা। সে আহিরকে ভরসা দিয়ে বলছে, তুই কোন চিন্তা করিস না আহির, আমি যেই উকিল ঠিক করেছি সে আজ অবধি কোন কেস হারেনি। আজকেও তোরই জয় হবে। আহির স্বস্তির শ্বাস ফেলে। তবে তার মনের কোণে কোথাও একটা শঙ্কা থেকেই যায়। নেহাকে সে যতটা উদ্গ্রীব দেখেছে, সে কি এত জলদি নিজের স্থান ছেড়ে দেবে? আহির বুঝতে পারছে নেহাও নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে আহিরার কাজটি পাওয়ার জন্য। কিছু সময় পরই আদালতের কার্যক্রম শুরু হয়। প্রথমেই আহিরদের উকিলকে কথা বলার সুযোগ দেয়া হয়।
আহিরের ঠিক করা উকিল মোহাম্মদ আবদুল্লাহ দাঁড়িয়ে বলা শুরু করেন, এই কেসটা আমার দেখা আজ অবধি অন্যতম হাস্যকর কেস। আহিরা পাটোয়ারি হলেন আমার ক্লায়েন্ট আহির পাটোয়ারির বায়োলজিক্যাল ডটার। আর হঠাৎ কোথা থেকে এই মহিলা এসে আহিরাকে নিজের মেয়ে দাবি করছে। এসব যেন মামার বাড়ির আবদার। এমন সময় নেহার ঠিক করা উকিল আমিনা খাতুন দাঁড়িয়ে বলেন, অবজেকশন, ইউর ওনার, উনি কিভাবে কিছু না জেনে এভাবে কথা বলছে। আমার ক্লায়েন্টের কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট আছে আর সেখানে স্পষ্ট যে আহিরার মা আমার ক্লায়েন্ট নেহা চৌধুরী। আব্দুল্লাহ বলে ওঠেন, যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন কোথায় ছিলেন ওই সো কল্ড মাদার? আজ হঠাৎ এতগুলো দিন পর ওনার বাচ্চা প্রেম জেগে উঠল, অথচ এই 5 বছরে একবারও ওনার নিজের বাচ্চার কথা মনে পড়েনি কারণ আপনার ক্লায়েন্ট মিস্টার আহির পাটোয়ারি এতদিন ধরে আমার ক্লায়েন্টকে তার বাচ্চার ব্যাপারে কিছু জানতেই দেয়নি। আমার ক্লায়েন্ট ভেবেছিল তার বাচ্চা মৃত বা হারিয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ আবারও বলে ওঠেন, এ কেমন মা, যে দীর্ঘ 5 বছরেও জানল না তার বাচ্চা বেঁচে আছে নাকি মারা গেছে? মায়েরা কি এমন হয়? এ তো মায়ের নামে কলঙ্ক। কথাগুলো নেহার অন্তর ছেদ করে যাচ্ছিল। আরাব হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আহিরেরও উকিলের এরকম কথা শুনে অস্বস্তি হচ্ছিল। নাতাশা খুশি হয়ে বলে, দেখলি তো আহির, আমার ঠিক করা উকিল কতটা কাজের। আজ আর ওই নেহার কোন জারিজুরি কাজ করবে না। এমন সময় আমিনা খাতুন ক্ষুব্ধ স্বরে বলেন, ইউর ওনার, আমার প্রতিপক্ষ উকিল বোধহয় কোর্টের রুলস ভুলে গেছেন। এভাবে উনি আমার ক্লায়েন্টকে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না। জর্জ সাহেব এবার মোহাম্মদ আবদুল্লাহকে কিছুটা কড়া কথা শোনান, যাতে মোহাম্মদ আবদুল্লার মুখ চুপসে যায়। আমিনা খাতুন বলে ওঠেন, আমি আমার ক্লায়েন্ট নেহা চৌধুরীকে কাঠগড়ায় ডাকতে চাই। উনি নিজের মুখেই ওনার সাথে ঘটা সকল ঘটনা বলুক। আমিনা খাতুনের কথাটা শুনেই নেহা চমকে ওঠে। এতক্ষণ তার মনে যেটুকু সাহস অবশিষ্ট ছিল তাও যেন আর রইল না। এখন কিভাবে নিজের সাথে ঘটে যাওয়া এই ভয়াবহ ঘটনাগুলো সবার সামনে বলবে সে? নেহা বুঝতে পারছিল না। আরাব নেহার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, যা নেহা, তুই পারবি। নেহা কাঠগোড়ায় গিয়ে ওঠে। কোরআন শুয়ে শপথ করার পরই আমিনা খাতুন নেহাকে বলেন, আপনার সাথে ঘটা সবকিছু মহামান্য আদালতকে খুলে বলুন। নেহা কাঁপছিল। তার চোখের সামনে ধীরে ধীরে সেই ভয়াবহ মুহূর্তগুলো ভেসে উঠতে থাকে। আহিরের তাকে তুলে নিয়ে যাওয়া, দীর্ঘ 9 মাস বন্দি রেখে ভয়াবহতম মানসিক ও শারীরিক অত্যাচার সব মনে পড়তে থাকে। নেহা সবার সামনে কিভাবে বলবে তাকে ধন করেছিল এই নিকৃষ্ট মানব। তার গলা যেন আটকে যায়। এরই মধ্যে আব্দুল্লাহ বলে ওঠেন, আপনার ক্লায়েন্ট বোধহয় নিজের বানানো গল্পগুলো ঠিকমতো সাজাতে পারছে না। যা বলার আমি বলছি, উনি প্রথমে মিস্টার আহিরের সাথে প্রতারণা করে ওনার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে ওনাকে প্রেমের জালে ফেলেন। তারপর ওনার সাথে স্বেচ্ছায় বিছানায় নিয়ে বাচ্চার জন্ম দিয়ে সেই বাচ্চাকে ফেলে দিয়ে। নেহা চিৎকার করে বলে ওঠে, না, এসব সত্য না। এসব মিথ্যা। নেহার প্যানিক অ্যাট্যাক হতে নেয়। সে আর কিছু না বলে কোর্ট চত্বরেই জ্ঞান হারায়। আরাব ছুটে চলে এসে নেহাকে কোলে তুলে নেয়। আহিরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। নাতাশা বলে, এর নতুন নাটক শুরু। কোর্ট সেদিনের জন্য মুলতবি রাখা হয়। আরাব তড়িঘড়ি করে নেহাকে হাসপাতালে নিয়ে যেতে থাকে। এদিকে আহিরও হাসপাতালে যেতে নয়। তখন নাতাশা তাকে আটকাতে চায় কিন্তু আহির কোন কথাই শোনে না। নাতাশা বিরক্ত হয়ে বাইরে আসে। বাইরে আসতেই এক বোরখা পরা নারী তার সম্মুখীন হয়ে পথ আটকে দাঁড়ায়। নাতাশা বিরক্ত হয়ে বলে, কে আপনি? আমার পথ থেকে সরে দাঁড়ান। রিনা বলে, আমায় চিনতে পারলেন না নাতাশা আপু? তুমি? নাতাশার গলা কাঁপতে থাকে। রিনা বলে ওঠে, আমাকে আরো 10 লাখ টাকা দিন, আমি কিন্তু সব জেনে গেছি আপনার ব্যাপারেও। দিয়ে আপনি চান সব গোপন থাকুক তাহলে? না হলে কি করবি তুই? আহির ভাইকে বলে দেব যে আপনি কিভাবে ড্রাগ খাইয়ে মৃদুল ভাইকে মেরেছিলেন। হ্যাঁ মেরেছি তো। কি প্রমাণ আছে তোর কাছে? যা গিয়ে বল। এমন সময় আহির চিৎকার করে বলে ওঠে, নাতাশা, মৃদুলের মৃত্যুর জন্য তুই দায়ী। আহির হতবাক চোখে তাকিয়ে আছে নাতাশা ও রিনার দিকে। রিনা বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা প্রয়োজন। নাতাশাও শুকনো ঢোক গিলতে থাকে। আহির ক্ষিপ্তবেগে এগিয়ে এসে নাতাশার 2 বাহু শক্ত করে ধরে বলে,
তুই মেরেছিস আমার বন্ধু মৃদুলকে, দিন ধরে এই সত্যটা আমার থেকে লুকিয়ে গেছিস তুই। রিনা সুযোগ বুঝে দৌড়ে পালায়। নাতাশার পালানোর পথ নেই। সে অনুনয়ের স্বরে বলে, আমার কথাটা একবার শোন, আহির। তোর শুনতে ভুল হয়েছে। আমি কিছু ভুল শুনিনি। রিনা, আর তোর সব কথোপকথন শুনেছি আমি। মৃদুলের মৃত্যুর পরও পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল, অতিরিক্ত ড্রাগ নেয়ায় ওর মৃত্যু হয়েছিল। তার মানে ওকে সেই ড্রাগের যোগান তুই দিয়েছিস। এভাবে আরো কত জনের জীবন নষ্ট করেছিস তুই। আর আমি কিনা নেহাকে দোষী ভেবে শুধু শুধু ওকে। আহির পুরো ভেঙে পড়ে। এতদিন ধরে তার মনে যে অপরাধবোধের পাহাড় জমছিল আজ যেন তা সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। তার কানে বাজতে থাকে নেহার করুণ আর্তনাদগুলো। যখন নেহা বলছিল, আমি কোন অন্যায় করিনি, কোন অপরাধে আমাকে এমন কঠিন শাস্তি দিচ্ছেন আপনি। আহির পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। নাতাশা নিজেকে নিরপরাধ দাবি করে নানান কথা বলতে থাকে, কিন্তু সেসব কোন কথাই আহিরের কানে যায় না। আহির আচমকা ক্ষোভে ফেটে পড়ে। নাতাশার চুলের মুঠি ধরে সে বলে, চুপ কর তুই, তোর জন্য, শুধুমাত্র তোর মিথ্যা প্ররোচনায় আমি নেহার মতো একটা নিরপরাধ মেয়েকে দিনের পর দিন এত কষ্ট দিয়েছি। নিজের এক সন্তানের সাথেও অন্যায় করেছি। নিজের আরেক মেয়েকে তার মায়ের থেকে দূরে করে দিয়েছি। আমার সব পাপের কারণ তুই, আমাকে পাপী বানানোর জন্য তুই দায়ী। আর আজ এসব কিছুর ফল তোকে ভোগ করতে হবে। তোর হাত ধরেই আমার সব পাপের সূচনা, আর আজ তোকে শেষ করেই আমি নিজের সব পাপের ইতি টানব। নাতাশা বলে ওঠে, আহির, ছাড় লাগছে আমায়। আহির নাতাশাকে জোরপূর্বক টেনে নিজের গাড়িতে তোলে। অতঃপর গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণ পর আহির নিজের সেই গোপন ডেরায় নিজে যায় নাতাশাকে, যেখানে সে একসময় নাতাশাকে বন্দি করে রেখেছিল। অতঃপর নাতাশার চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে ভেতরে নিয়ে যায়। নাতাশা বলে, এসব কি করছিস তুই আহির? আহির বলে, মনে পড়ছে এই জায়গাটার কথা। আজ থেকে 6 বছর আগে তোর প্ররোচনায় আমি ঠিক এখানে নিয়ে এসে নেহার উপর 9 মাস চরম অত্যাচার করেছি। যার কোন ক্ষমা হয় না, তোর জন্য আমি ওর কাছে আজীবনের জন্য অপরাধী হয়ে গেছি। আহিরের গলার স্বর ভেঙে পড়ল। নাতাশা বলল, আমার কথাটা শোন একবার। আহির রেগেমেগে পাশ থেকে একটি লোহার রড তুলে নিয়ে নাতাশার হাতে জোরে আঘাত করে। নাতাশা জোরে চেঁচিয়ে ওঠে। আহির নিজের ফোন বের করে বলে, যদি ভালো চাস তাহলে এখনই নিজের সব অপরাধ স্বীকার করে নে। আমি তোকে আর সুযোগ দেব না। সব আজ আমার কাছে পরিষ্কার। নাতাশা ক্রন্দনরত স্বরে বলে, হ্যাঁ, আমি মৃদুলের মৃত্যুর জন্য দায়ী। আমি ওকে ড্রাগ দিয়েছিলাম, আর অতিরিক্ত ড্রাগের নেশায় ও নিজেকে শেষ করে দিয়েছিল। আর কি কি করেছিলিস সব বল। আমি তোকে নেহার বিরুদ্ধে উস্কে দিয়েছিলাম, তোকে বুদ্ধি দিয়েছিলাম নেহাকে এখানে নিয়ে এসে বন্দি করে রেখে ওর উপর অত্যাচার করার। এভাবে মৃদুল আর তোর মায়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে বলেছিলাম আমি তোকে। আহির নিজের রাগ সামলাতে না পেরে রডটা দিয়ে নাতাশার গায়ে আবারও আঘাত করে। নাতাশা আবারও চেঁচিয়ে ওঠে। আহিরের রাগ কমে না। তার বারবার মনে হয় এই মেয়েটা তাকে পাপের সাগরে নিয়ে গেছে, তাই তাকে ক্ষমা করা উচিত নয়। নাতাশা বলতে থাকে, আমি যাই করি না কেন দিন শেষে এটাই সত্যই, দুনিয়ায় যদি কেউ তোকে সত্যিকারে ভালোবেসে থাকে সেটা শুধুই আমি আহির। তোর মায়ের পর আমি সেই নারী যে তোকে মন থেকে ভালোবেসেছেই। নেহাও তো তোকে ঘৃণা করে, আর যেই মেয়েকে তুই এত আদরে মানুষ করলি সেই আহিরাও তোকে ঘৃণা করে। আহির এটা শুনে আরো ক্ষেপে গিয়ে নাতাশাকে আরো জোরে জোরে আঘাত করতে করতে বলে, শুধুমাত্র তোর জন্য আমাকে ওরা ভালোবাসে না। তুই আমাকে কুমন্ত্রণা না দিলে আজ আমি একটা স্বাভাবিক জীবন পেতাম। শুধুমাত্র তোর জন্য আমাকে পাপের রাস্তায় আসতে হয়েছে। এভাবে আহির নিজের ক্ষোভ মেটাতে থাকে নাতাশাকে মারতে মারতে। নাতাশা অনেক অনুনয় করে আহিরকে থামার, কিন্তু আহির থামে না। নাতাশার পুরো শরীর রক্তাক্ত হতে থাকে। নাতাশার শ্বাস ক্ষীণ হয়ে আছে। টানা 30 মিনিট আহির এভাবেই নাতাশাকে মারতে থাকে। নাতাশা ধরে আসা স্বরে বলে, তুই আমায় যতই আঘাত করিস না কেন, মৃত্যুর আগ পর্যন্ত আমি এটাই বলে যাব, আমি যা করেছি তাতে আমার কোন আফসোস নেই। দিন শেষে আমি তোকে ভালোবাসি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকেই ভালোবেসে যাব। আহির এটা শুনে রেগে নাতাশার মাথায় জোরে একটা আঘাত করে। সাথে সাথেই নাতাশার দু চোখ বন্ধ হয়ে যায়। তার মাথার মগজ বেরিয়ে আসে। নাতাশার শ্বাস চিরতরে বন্ধ হয়ে যায়।
আহির যখন বুঝতে পারে নাতাশা আর নেই তখন সে নাতাশার মৃতদেহের পাশে বসে পড়ে। ক্রন্দনরত স্বরে বলে, কেন নাতাশা, কেন? তুই তোর আমার বন্ধু ছিলি, তাহলে কেন আমায় এভাবে পাপের দুনিয়ায় নিয়ে এলি? আর চলেও গেলি আমায় খুনি বানিয়ে, তুই একটু ভালো হতে পারতি না? তাহলে আমিও একটা স্বাভাবিক জীবন পেতাম। কিন্তু এখন যে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। এত নিকৃষ্ট পাপ আমি করেছি যা নিজের জীবন দিয়েও শোধরাতে পারবো না। না, অনেক অপরাধ করেছি আমি। এবার নিজের সব অপরাধের শাস্তিও আমায় ভোগ করতে হবে। কিন্তু তার আগে আমি সবকিছু ঠিক করে দেব। নেহার জীবনটা আমার জন্য এলোমেলো হয়ে গেছে। এখন ওর জীবনটা আমাকে আবার স্বাভাবিক করতে হবে। জানি না কতটা পারবো, তবে আমায় চেষ্টা করতে হবে। আমি আহিরাকে ওর আসল মায়ের কাছে ফিরিয়ে দেব। আদালতে নিজের সব অন্যায় স্বীকার করব। তারপর আদালত আমায় মৃত্যুদণ্ড দিলেও আমার আর আফসোস থাকবে না। নেহার জ্ঞান ফিরেছে কিছু সময় আগে। চোখ খুলতেই সে আরাবকে নিজের সামনে দেখে। বর্তমানে সে একটি হাসপাতালে। নেহা উঠে বসে আরাবের উদ্দেশ্যে বলে, এটা কি কোথায় আরাব ভাই? আমি আমার নামে আদালতে কেন মিথ্যা বলা হচ্ছে? আমার সাথে হওয়া অন্যায়গুলো আমি কিভাবে প্রমাণ করব? কিভাবেই বা নিজের মেয়ের অধিকার অর্জন করব আমি? বলেই কাঁদতে থাকে নেহা। আরাব বলে, তুই শান্ত হ নেহা। আমি উকিলের সাথে কথা বলেছি। সব ঠিক হয়ে যাবে। বিপাশা চৌধুরীর হাত ধরে নিয়াও ততক্ষণে সেখানে চলে এসেছিল। সে এসেই নিয়াকে জড়িয়ে ধরে বলে, আম্মু, কি হয়েছে তোমার? দেখো, তোমার মেয়ে এসেছি। নেহা নিয়াকে জড়িয়ে ধরে। আহিরার কথাও মনে পড়ে তার। আহিরাও তো তারই মেয়ে, অথচ তার থেকে কত দূরে। ঠিক এমন সময় আহির চলে আসে। তার কোলে আহিরা। আহিরের শরীরে রক্ত। সে এসেই বলে, নেহা। নেহা দরজার দিকে তাকিয়ে অবাক চোখে দেখে। আহিরাকে কোল থেকে নামাতেই আহিরা ছুটে এসে নেহাকে জড়িয়ে ধরে বলে, আমার মাম্মা, আমার মেয়ে। সবাই অবাক। আহির বলে, পরিবারটাকে পূর্ণতা দিতে চলে এলাম। ধরে নাও, এটা আমার প্রায়শ্চিত্ত। আহির ধীর পায়ে আহিরাকে সাথে নিয়ে এগিয়ে এলো নেহার কাছে। নেহা হাসপাতালের বেডে বসা অবস্থায় ছিল, তার মুখে হাসি ফুটে উঠল। আহিরা এসে নেহাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার মাম্মা। নিয়া ও বিপাশা চৌধুরী অবাক হয়ে তাকালো। নিয়া বলে উঠল, এই মেয়েটা আম্মুকে কেন নিজের মা বলছে? বিপাশা চৌধুরী বলেন, হ্যাঁ তাই তো, আমি কিছুই বুঝতে পারছি না। আরাব বলে ওঠে, অনেক কিছুই জানতে এবং বুঝতে পারবে তুমি আম্মু। তোমার এখনো অনেক কিছু জানার আছে। কিন্তু তার আগে আমায় বুঝতে হবে, মিস্টার আহির এসব কেন করছেন? এসব কি ওনার নতুন কোন চাল? আহির বলে উঠল, এসব আমার কোন চাল নয় আরাব চৌধুরী। আমি সত্যিকার অর্থে সবকিছু ঠিক করার জন্যই এখানে এসেছি। আজ আমি পুলিশের কাছে গিয়ে নিজের সব অপরাধ কবুল করল। নেহা অবাক চোখে আহিরের দিকে তাকায়। আহিরের চোখ দেখে মনে হচ্ছিল না সে মিথ্যা বলছে। কিন্তু নেহা বুঝে উঠতে পারে না, যেই লোকটা একটু আগে অবধি তার বিরুদ্ধে কেস লড়ছিস সে এখন হঠাৎ কেন নিজের সব অপরাধ স্বীকার করতে চাইছে। এই 5 বছরে কখনো তো করেনি। আহির নেহার দিকে তাকায়। তার চোখ বেদনায় নীল হয়ে গেছে। আহির ধীর পায়ে নেহার দিকে এগিয়ে এসে বলে, জানি আমি ক্ষমার অযোগ্য, কিন্তু আজ আমায় ক্ষমা চাইতেন হবে। নিজের অপরাধের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি নেহা। তোমার সাথে আমি যা যা করেছি তার কোনোটাই তুমি ডিজার্ভ করতে না। বিনা অপরাধে তোমার জীবনটা নরক বানিয়ে দিয়েছি আমি। নেহা কিছু বলার মতো খুঁজে পায় না। এরই মধ্যে একজন ডাক্তার ছুটে এসে আরাবকে উদ্দেশ্য করে বলে, মিস্টার আরাব, আপনার বাবা কেমন জানি করছে। কথাটা শুনেই আরাব আর স্থির থাকতে পারে না। বিপাশা চৌধুরীও হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তারা দুজনেই আজমাইন চৌধুরীর কেবিনের দিকে দৌড় দেন। কিন্তু কেবিনের সামনে গিয়েই আরাবের পা থেমে যায়। বিপাশা চৌধুরী কেবিনে প্রবেশ করতে চাইলে আরাব তাকেও থামিয়ে দিয়ে বলে, দাঁড়াও আম্মু। আজ আমাদের নয়, অন্য একজনের ভেতরে যাওয়া প্রয়োজন। বিপাশা চৌধুরী হতবাক স্বরে বলেন, কার? আহিরও ততক্ষণে সেখানে চলে এসেছিল। আরাব আহিরের উদ্দেশ্যে বলে, যান মিস্টার আহির, আকবুর সাথে দেখা করে আসুন। আকবুর হাতে হয়তো আর বেশি সময় নেই। ওনাকে গ্লানি থেকে মুক্তি হবার একটা সুযোগ দিন। আহির পাথরের মতো শক্ত মুখ করে ভেতরে প্রবেশ করে। বিপাশা চৌধুরী বলেন, মানে কি এসবের আরাব? এই লোকটা কে? আর তুই কেন ওনাকে ভেতরে যেতে দিলি?
আরাব বুঝতে পারে এখন তাকে তার মাকে সব সত্য জানাতে হবে। নিজের বাবার সব অপকর্ম খুলে বলতেই হবে। আরাব একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলতে শুরু করে দেয়। আজমাইন চৌধুরীর শ্বাস ক্ষীণ হয়ে আসছিল। আহির ধীর পায়ে এগিয়ে এসে তার সামনাসামনি দাঁড়ায়। আজমাইন চৌধুরী নিজের চোখের সামনে আহিরকে দেখে অক্সিজেন মাস্কটা খুলে ধরে আসা গলায় বলেন, কে তুমি? আহির শান্ত স্বরে বলে, চিনতে পারছেন না আমায়? আপনি আপনার ঔরসজাত সন্তান যাকে আপনি কখনো স্বীকৃতি দেননি, আমি সেই হতভাগা ছেলে যে নিজের মাকে আজীবন দুশ্চরিত্রা বলে অপমানিত হতে দেখেছি। নিজের মাকে অসহায়ভাবে দুনিয়া ত্যাগ করতে দেখেছি, কিন্তু শেষ মুহূর্তেও তার চোখে আপনার জন্য ভালোবাসা দেখেছি। আমি সেই যে আপনার অপকর্মের বোঝা বহন করে নিজেও পাপের পথে চলে আসি। একটা নিরপরাধ মেয়ের জীবন ধ্বংস করে দেই। আজমাইন চৌধুরীর দুচোখ জলে ভরে ওঠে। জীবনের শেষ সময়ে এসে নিজের করা অপরাধগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। তিনি উত্তেজিত স্বরে বলেন, তোমার এবং তোমার মায়ের সাথে যেই অন্যায় আমি করেছি তা অপূরণীয়তার কোন ক্ষমা হয় না। তার জন্য আমি যতই ক্ষমা চাই না কেন, আমি জানি আমার লোভ এবং স্বার্থপরতার জন্য তোমার মার জীবন কতটা কষ্টে কেটেছে। তোমার জন্মদাতা পিতা হয়েও আমি কখনো তোমায় নিজের সন্তানের স্বীকৃতি দিতে পারিনি। সব দিক দিয়ে আমি ব্যর্থ। আমি এটাও জানি নেহার সাথে যা হয়েছে তার জন্যেও পরোক্ষভাবে আমি দায়ী। তাই হয়তো আল্লাহ আমায় এত শাস্তি দিচ্ছেন। আহির নিশ্চুপ। আজমাইন চৌধুরী বলে ওঠেন, কিন্তু তুমি নেহার সাথে যা করেছ সেটা ঠিক করনি। আমার উপর যদি তোমার রাগ থেকে থাকে তাহলে আমায় এসে মেরে ফেলতে। কেন শুধু শুধু ওই মেয়েটার জীবন নষ্ট করলে? মেয়েটার তো কোন দোষ ছিল না। বিনা দোষে ও নিজের সবটা হারালো। এরপরেই তিনি থেমে বলেন, আমরা দুজনেই নেহার কাছে দোষী। আর আমি তো তোমার মা, তুমি, নেহা সবার কাছে এত পাপের বোঝা নিয়ে আমায় দুনিয়া ত্যাগ করতে হবে। আহির আর কিছু না বলে বেরিয়ে আসতে নেয়। পেছনে থেকে আজমাইন চৌধুরী বলে ওঠেন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না, আমায় ক্ষমা করার প্রয়োজন নেই তোমার। শুধু নিজের মনের বোঝাটা হালকা করার জন্য বলছি। পারলে আমার মায়ের সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেবেন হাসরের ময়দানে। আমার ক্ষমা পাওয়া বা পাওয়ায় কিছুই যায় আসে না আপনার। কারণ আমি নিজেও একজন অপরাধী, আর একজন অপরাধীর কোন অধিকার নেই অন্যের পাপের বিচার করার। বলেই আহির বেরিয়ে আসে। এর কিছু সময় পরই আজমাইন চৌধুরী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। বিপাশা চৌধুরী দরজায় দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। নিজের স্বামীর সব অপরাধের কথা তিনি শুনলেন আরাবের মুখে। একজন স্ত্রীর পক্ষে কি এসব মেনে নেওয়া এতই সহজ? বিপাশা চৌধুরীও পারলেন না। আহির বাইরে আসতেই তিনি তার সামনে দাঁড়িয়ে বললেন, বুঝতে পারছি না কি বলবো তোমায় আমি। নিজের স্বামীর করা পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাব নাকি নেহার মতো একটা নিরপরাধ মেয়ের জীবন তুমি যেভাবে নষ্ট করেছ তার জন্য অভিশাপ দেব? আহির হেসে বলে, আমার জীবনটা এমনি অভিশাপময়। আপনাকে আর নতুন করে আমায় অভিশাপ দিতে হবে না। আর আমার সাথে আপনি কোন অন্যায় করেননি। যা করেছে তা আপনার স্বামী। তাই আপনার ক্ষমা চাইতেও হবে না। বিপাশা চৌধুরী আর কিছু বলতে যাবেন এমন সময় ডাক্তার আজমাইন চৌধুরীর কেবিন থেকে বেরিয়ে এসে বললেন, হি ইজ নো মর। বিপাশা চৌধুরী আর কিছু বলতে পারলেন না। শোকে পাথর বনে গেলেন। আরাব তাকে সামলাতে লাগলো। এদিকে ততক্ষণে পুলিশ অফিসারও চলে এসেছে। আহির তাদের দিকে এগিয়ে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমার হাতে হাতকড়া পরান। পুলিশ অফিসার বলেন, মিস নাতাশাকে খুনের দায়ে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। আহির বাঁকা হেসে বলে, আরও অনেক পাপ করেছি আমি। সবকিছুর শাস্তি না হয় একসাথে দিলেন। আজকে আহিরকে আদালতে হাজির করা হয়েছে। নেহা, আরাব দুজনেই কোর্টে উপস্থিত। বিপাশা চৌধুরী আজমাইন চৌধুরীর মৃত্যুতে ভেঙে পড়ায় আসতে পারেননি। আহিরা ও নিয়া যেহেতু ছোট বাচ্চা তাই তাদেরও আনা হয়নি। বিচারক কোর্টের কার্যক্রম শুরু করেন। আজ আসামিপক্ষের কোন উকিল নেই। এটা দেখে তিনি অবাক হয়ে যান। আহির বলে ওঠে, অবাক হবার কিছু নেই স্যার। আমি এখানে নিজের সব অপরাধ অকাট্যভাবে স্বীকার করতে এসেছি। আমি খুন করেছি মিস নাতাশাকে। শুধু তাই নয়, নেহা চৌধুরীকে আমি রেপ করেছি। তারপর তাকে আর তার সদ্যজাত মেয়েকে রাস্তায় ফেলে এসেছি। শুধু তাই না, তার আরেক মেয়ে আহিরাকে 5 বছর তার থেকে আলাদা রেখেছি। বিচারক সব শুনে স্তব্ধ। এর মধ্যে নাতাশার মা নূর বেগম দাঁড়িয়ে বলেন,
আমার মেয়ে তোকে নিঃস্বার্থ ভালোবেসেছিল, সেই ভালোবাসা তুই বুঝলি না, ওকে মেরে ফেললি তুই। ওকে কত বারণ করেছিলাম তোকে ভুলে যেতে, কিন্তু যার জন্য এসব করলি এখন তার জন্যই জেলে পচে মরবি, মিলিয়ে নিস। নেহাও কাঠগড়ায় উঠে নিজের সাথে হওয়া সব অন্যায় বলে বিচারক ঘোষণা করেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আহির পাটোয়ারিকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নেহা আদালত থেকে বাড়িতে ফিরল। বাড়িতে এসেই নিয়াও আহিরাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাব নেহার দিকে তাকালো। নেহাকে আজ বড্ড তৃপ্ত লাগছে। এতদিনে সে নিজের ন্যায়বিচার পেল। নিজের মেয়েকেও নিজের কাছে ফিরে এলো। এর থেকে আনন্দের আর কি হতে পারে। আরাব নেহার কাছে এসে বলে, আজ তুই বড্ড খুশি তাই না নেহা? তোর সাথে করা সব অন্যায়ের জন্য ওই আহির শাস্তি পেয়েছে। নেহা বলে, হুম। এতদিনে আমার মনে হচ্ছে ওই 10 মাস আমি যে নরক যন্ত্রণায় ছিলাম, আমার মেয়েকে 5 বছর যেভাবে হারিয়ে ব্যথা অনুভব করছিলাম সেই ব্যথার উপশম পেয়ে গেছি। আরাব নেহার খুশি দেখে নিজেও খুশি হয়। এমন সময় বিপাশা চৌধুরী আসেন। তার মুখটা মলিন। তিনি এসেই বলেন, আমার কেন জানি না ওই আহির ছেলেটার জন্য ভীষণ খারাপ লাগছে রে। মানছি ছেলেটা অনেক অন্যায় করেছে, কিন্তু ওর এই অন্যায়ের পিছনের কারণগুলো আমাকে ভাবাচ্ছে। যদি ওর শৈশবটা এত যন্ত্রণার না হতো তাহলে কি ও এমন করত? আরাব এগিয়ে এসে বিপাশা চৌধুরীর কাঁধে হাত দিয়ে বলে, অন্যায় অন্যায়ই হয় আম্মু। যদি এভাবে অন্যায়ের পেছনের কারণ দেখানো হয় তাহলে পৃথিবীর সব জেলখানা অর্ধেক এমনিতেই খালি হয়ে যাবে। কেউ একজন ছোট থেকে অনেক কষ্টে বড় হয়েছে, তাই বলে কি তার একটা মানুষকে খুন করা, একটা মেয়েকে রেপ করা এসব জায়েজ হয়ে গেল? যদি এমনটাই হতো, তাহলে যখন একটা মেয়ে রেপ হয় বা কোন খুন হয় তাহলে আমরা তার ন্যায়বিচার চাই কেন? আমাদের তো উচিত অন্যায়কারীর অতীতের কোন কষ্ট আছে কিনা সেটা খুঁজে বের করে তার হয়ে যুক্তি খোঁজা। বিপাশা চৌধুরী বলেন, তোর কথাটা আমি বুঝতে পারছি আরাব। তোর আব্বুই মানুষটা আজ নেই, পরে সাইতো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বৈবাহিক জীবনে কখনো আমায় বড় কোন কষ্ট দেননি। কিন্তু এই বয়সে এসে এমন করুণ এক সত্যের মুখোমুখি হতে হলো আমায়, যা আমি কখনো কল্পনাও করিনি। আমার এখন নিজেকেও দোষী মনে হচ্ছে। আমার জন্য বোধহয় আহির ও তার মায়ের জীবনে এমন অন্ধকার নেমে এসেছে। নিজেকে তুমি দোষ দিও না আম্মু। তুমি তো জানতে না আহির ও তার মায়ের ব্যাপারে। হ্যাঁ, কিন্তু পরোক্ষভাবে তো আমিই দোষী। বেচারি নেহাকেও কত কিছু ভোগ করতে হলো। আচ্ছা, আহিরকে কি একটা সুযোগ দেয়া যেত না? আহির ও নেহার দুটো মেয়ে আছে। ওদের কথা ভেবে হলেও যদি। আরাব বলে ওঠে, আম্মু এসব কি বলছো তুমি? এবার নেহাও আর চুপ করে না থেকে বলে ওঠে, মাফ করো বড় আম্মু, আমি বুঝি না আমাদের সমাজের মানসিকতা এমন কেন। তুমি একজন নারী হয়েও আমায় এভাবে বলছো যে এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে একজন রেপিস্টকে মেনে নেব? আচ্ছা, একটু বাস্তবিকভাবে চিন্তা করো তো, এমনটা হলে সেটা সমাজের কাছে কি বার্তা দেবে? এই ধরো কাল একটা ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেয়েটাকে রেপ করলো। তারপর তাকে আটকে রাখলো। এর মধ্যে মেয়েটা প্রেগন্যান্ট হলো। তারপর কি সেই মেয়েটার নিজের বাচ্চার দিকে তাকিয়ে ওই রেপিস্টকে মেনে নিতে হবে নিজের স্বামী রূপে? যদি এমনটাই হতো তাহলে তো রেপের মতো মারাত্মক একটা ক্রাইম নর্মালাইজ হয়ে যাবে। যখন যার ইচ্ছা একটা মেয়েকে তুলে নিয়ে যাবে, তারপর তাকে রেপ করে পেটে একটা বাচ্চা দিয়ে দেবে, তখন সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে মেয়েটাকে ওই রেপিস্টের সাথে আজীবন থাকতে হবে। এমনিতেই আমাদের সমাজে ধর্ষণের কোন বিচার হয় না, অনেক জায়গায় টাকা দিয়ে মিটমাট করানো হয়। এখানেও তো ব্যাপারটা সেরকম হয়ে যেত। বিপাশা চৌধুরী বলেন, সবকিছুই আমি বুঝতে পারছি নেহা, কিন্তু সমাজের লোককে কিভাবে থামাবো? তুই নিজের বাকি জীবন দুটো মেয়েকে নিয়ে কিভাবে একা কাটাবি? ওদের কি পিতৃপরিচয়ের প্রয়োজন নেই? কেন বড় আম্মু? এমন তো অনেক বাচ্চা আছে যাদের জন্মের পর তাদের বাবা মারা যায়। তারা কি বাবা ছাড়া মানুষ হয় না? তাহলে আমার মেয়েরা কেন পারবে না? নিয়া তো ছোট থেকে এভাবেই বড় হয়েছে। আর আহিরাও অভ্যস্ত হয়ে যাবে। আর বাকি রইল সমাজের কথা। সমাজকে আমি পরোয়া করি না। আমরা একবেলা না খেয়ে থাকলে কি সমাজের মানুষ এসে আমাদের খাবার খেতে দেয়? কিন্তু তোর মেয়েরা যে যা রোজ, এটা ওদের দোষ নয়। এর জন্য দায়ী ওই আহির। তাই কে কি বলল, তাতে আমার কিছু যায় আসে না।
কিন্তু ওরা সমাজে কিভাবে বড় হবে? সবাই যখন ওদের নিয়ে এভাবে কটাক্ষ করবে তখন প্রয়োজনে আমি আমার মেয়েদের নিয়ে অনেক দূরে যাব, যেখানে কেউ ওদের চিনবে না। ওদের সুন্দর ভবিষ্যতের জন্য যা করা লাগবে আমি তাই করব। আর তোর কি হবে? বাকি জীবনটা কি তুই একাই কাটাবি? একা কেন কাটাবো? আমার মেয়েদের নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারবো। ওদের মাঝেই আমার সুখ নিহিত। 3 মাস পর নেহা আহিরা ও নিয়ার স্কুল থেকে টিসি নিয়ে এলো। স্কুল থেকে বেরিয়েই সে দীর্ঘশ্বাস ফেলল। এর মাঝে সে খেয়াল করলো আহিরা ও নিয়া দুই বোন একসাথে মিলে দুষ্টুমি করছে। এই কদিনে অনেক ভাব হয়ে গেছে তাদের, যদিও মাঝে মাঝে তাদের ঝগড়াও হয়, কারণ দুজনের স্বভাব ভিন্ন। আহিরা রাগী ও নিয়া শান্ত। তখন নেহাকেই তাদের সামলাতে হয়। এর মধ্যেই আহিরা নিয়ার চুল ধরে টান দিল আর নিয়া কাঁদতে লাগলো। তখন নেহা এসে বলল, আহিরা, বোনকে সরি বলো। বোনকে এভাবে মারতে নেই। আহিরা নেহার সব কথা মেনে নেয়, তাই সাথে সাথে বলল, সরি। এরপর সে নিয়াকে বলল, তোমার বোন তোমায় সরি বলেছে, এবার দুই বোন কোলাকুলি করে সব ঝামেলা মিটিয়ে নাও। নিয়াও বাধ্য মেয়ের মতো মায়ের কথা মেনে নেয়। নেহা খেয়াল করে কয়েকজন অভিভাবক তার দিকে বাঁকা চোখে দেখছে। তাদের মনোভাব নেহা জানে, কিন্তু ব্যাপারটা খুব একটা পাত্তা না দিয়ে সে তার মেয়েদের নিয়ে এগোতে থাকে। একটু দূরে যেতেই নেহা এক পার্কের সামনে বিষণ্ণভাবে দাঁড়িয়ে থাকা শাহরিয়ার কায়সারকে দেখতে পায়। এতদিন পর লোকটাকে দেখবে নেহা তা ভাবেনি। লোকটার চেহারা আর আগের মতো নেই, মুখটা মলিন, এলোমেলো চেহারা। নেহাকে দেখে শাহরিয়ার মাথা নামিয়ে নিল লজ্জায়। নেহা অবাক হলো, যেই লোকটার মাথা একসময় দম্ভে উঁচু ছিল আজ প্রথম তাকে মাথা নত অবস্থায় দেখল সে। নেহা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। শাহরিয়ার কায়সারের সম্পর্কে নিউজে দেখেছিল সে। একটা বড় শেয়ার ধসের পর তার কোম্পানি দেউলিয়া হবার পথে। শাহরিয়ার কায়সারের সামনে আসতেই সে নেহাকে বলে, নিজের অহংকারের যথাযথ শাস্তি পেয়েছি আমি। একসময় যেই অহংকারে মানুষকে মানুষ মনে করিনি আজ বুঝছি সেই অহংকারই আমার পতনের কারণ। আপনাকেও তো একসময় আমি ভীষণ অপমান করেছিলাম। আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছিলাম, আপনার পাওয়া চাকরি কেড়ে নিয়েছিলাম। সবকিছুর জন্য ক্ষমা চাইছি। পারলে ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন, যেন এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে পারি। নেহা স্মিত হেসে বলল, যাক, এটা দেখে ভালো লাগলো যে আপনি নিজের অন্যায়গুলো উপলব্ধি করতে পারছেন। জানেন তো, এই দুনিয়া বড্ড অপ্রত্যাশিত। কখন কি হয়ে যায় বলা যায় না। আজ যে রাজা কাল সে ফকিরও হতে পারে। তাই কোন সময়ে অহংকার করা উচিত না। আমরা সামান্য মানুষ, সৃষ্টিকর্তা চাইলে নিমেষেই আমাদের সব অহংকার চূর্ণ করতে পারেন। বুঝতে পারছি। আপনি যদি হৃদয় থেকে সত্যি অনুতপ্ত হন তাহলে আপনার এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। জীবন কিন্তু ফিনিক্স পাখির মতো, চাইলে ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান ঘটানো সম্ভব। বর্তমান সময়টাকে একটা ছোবক হিসেবে নিন। আচ্ছা, চলি, ভালো থাকবেন। শাহরিয়ার কায়সার নতুন করে ভরসা পায় নেহার কথায়। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আহির কারাগার থেকে ইচ্ছা পোষণ করেছে নেহাও তার মেয়েদের সাথে একবার দেখা করার শেষবারের মতো। নেহা এই আবদার ফেলতে চায়নি, কারণ এমনিতেই সে নিজের মেয়েদের নিয়ে দূরে চলে যাচ্ছে। হাজার হোক, আহিরের অতীত জীবনের জন্য তার প্রতি একটু হলেও দুঃখ হয় নেহার। তাই আর ফেরায়নি এই অনুরোধ। কারাগারের সামনে আহিরা ও নিয়াকে নিয়ে নেহা উপস্থিত হতেই আহিরার দিকে তাকিয়ে বলে, প্রিন্সেস, পাপার কাছে এসো। আহিরা নেহার দিকে তাকায়। নেহা তাকে যেতে ইশারা করলে আহিরা যায়। আহির নিজের হাত জেলের বাইরে এনে আহিরাকে স্পর্শ করে বলে, তুমি ভালো আছো তো? এরপর আহির তাকায় নিয়ার দিকে। এই মেয়েটিকে জন্মের পরই সে ত্যাগ করেছিল। আজ কি তার সাধ্য আছে তাকে কাছে টেনে নেয়ার? আহির দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর নেহার উদ্দেশ্য বলে, বিরক্ত করার জন্য দুঃখিত। শুনলাম তুমি ওদের নিয়ে বিদেশে চলে যাচ্ছ। তাই আহিরাকে একবার দেখার জন্যই আর কখনো তোমাদের বিরক্ত করব না। কথা দিলাম আমি। নেহা কিছু বলে না। আহির আচমকা নেহার উদ্দেশ্যে বলে, জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও আমি ক্ষমা চাইছি আরও একবার। এর থেকে বেশি আমার কিছু করার নেই। আমি জানি, যেভাবে তোমার জীবন বিনা কারণে আমি নষ্ট করে দিয়েছি তা আর ঠিক করতে পারবো না, কিন্তু নেহা বলে, যা হবার হয়ে গেছে।
সেসব ভেবে আর কোন লাভ নেই। আপনি যদি সত্যি অনুতপ্ত হন তাহলে এই শাস্তিগুলোকে নিজের কর্মফল হিসেবে মেনে নিন। এতে হয়তো আপনার পাপের বোঝা হালকা হবে। বলেই সে চলে আসতে নেয় নিজের মেয়েদের দিকে। আহির যত সময় দেখা যায় চেয়ে রয় তাদের পানে। আহিরা যেতে যেতে আরো একবার ফিরে চায় আহিরের দিকে। আহিরের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়। নিজের করা অন্যায়ের জন্য আজ সে সব হারালো। আহিরের ইচ্ছা করছিল আহিরাকে নিজের বুকে টেনে নিতে, কিন্তু সেটা আর হলো না। ধীরে ধীরে তারা তিনজন মিলিয়ে যেতে লাগলো। এ পর্যায়ে আহির চেঁচিয়ে কেঁদে উঠল। আহিরার কথা ভেবে সে বলল, আমার প্রিন্সেস। অতঃপর নিয়া নেহার কথাও তার মনে এলো। আহির ভাবল, আজ যদি সে এত জঘন্য অপরাধ না করত তাহলে তাকে এই অন্ধকার চার দেয়ালে কাটাতে হতো না। মুক্ত পৃথিবীতে শ্বাস নিতে পারত সে, একটা সুন্দর পরিবারও হতো তার। কিন্তু সেসব সুযোগ সে নিজেই নষ্ট করেছে। আহির ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার এই পরিণতিই বুঝিয়ে দেয়, পাপের ফল আমাদের ভোগ করতেই হবে এক না এক সময়। নেহাও তার মেয়েদের বিমানবন্দরে পৌঁছে দিতে এসেছে বিপাশা চৌধুরী ও আরাব। একটু আগেই তারা এখানে আসার সময় রিনাকেও পুলিশ গ্রেফতার করেছে নাতাশার সাথে জড়িত থাকার জন্য। এতদিন মেয়েটা লুকিয়ে ছিল। বিপাশা চৌধুরী সেসব ভেবে বলেন, মেয়েটা সব সময় কিরকম নাটক করত। বুঝতেও পারিনি ও এত ডেঞ্জারাস। আরাব নেহার কাঁধে হাত দিয়ে বলে, আমেরিকায় নিজের দুই মেয়েকে নিয়ে তোর নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আশা করি অতীতের সব গ্লানি ভুলে নিজের জীবনটা তুই নিজের মতো গুছিয়ে নিতে পারবি। নেহা বলে, ধন্যবাদ আরাব ভাই। এভাবে একজন বন্ধু হয়ে একজন অভিভাবক হয়ে সব সময় আমার পাশে থাকার জন্য। তোমার অবদান আমি কখনো ভুলব না। আমার জীবনে একমাত্র নায়ক তুমি, যে সব সময় আমার পাশে থেকেছ। তুমিও নিজের জীবনটা গুছিয়ে নিও। আরাব বিনিময়ে মেকি হাসে। ফ্লাইটের সময় হয়ে যায়। নেহা তার দুই হাতে তার দুই মেয়েকে নিয়ে এগিয়ে যেতে থাকে। নিয়া যেতে যেতে আরাবকে বলে, ভালো থেকো মামা, আর মাঝে মাঝে চলে এসো আমাদের সাথে দেখা করতে। আচ্ছা নিয়ামনি, তুমি যখন বলছো আমি যাব। আহিরা বলে, আমিও বলছি। বাহ, তাহলে তো যেতে হবেই। বিপাশা চৌধুরী নেহাকে বলে, সাবধানে যাস। খেয়াল রাখিস নিজের আর নিজের মেয়েদের। সময়ের সাথে সাথে তিনজনেই বিদায় নেয়। বিমান আকাশে উড়াল দেয়। আরাব দীর্ঘশ্বাস ফেলে। বিপাশা চৌধুরী আকাশকে বলেন, তুই কি আদৌ নিজের জীবন সাজাতে পারবি আরাব? জানি না, তবে নেহার সিদ্ধান্তকে আমি সমর্থন জানাই। ও যা চায় তাই হোক। ওর সব সিদ্ধান্তেই আমি ওর পাশে আছি। নিজের মেয়েদেরকে নিয়ে আমেরিকায় পা রাখল নেহা। তার এক নতুন জীবন শুরু হবে এখানে, যা একান্তই তার, শুধু তার। জীবনের উত্তাল তরঙ্গে ভেসে আজ যেন তার জীবনে নতুন সূর্যোদয়ের পালা। সমাপ্ত। গল্প উত্তাল তরঙ্গ। অন্তিম পর্ব। লেখিকা দিশা মণি।